শুক্রবার আসছে আর ঘরে বেটারা বেজ্জত হয়নি এমন হতেই পারে না। সকাল সকাল বুকের মেজাজ চুঙ্গে হাড়ি পাতিল সুরে সুরে কিচেনে কাজ করছে আর বলছে, আমার তো ফুটো কপাল। বিয়ের আগে বলেছিল 10টা কাজের লোক রেখে দিবে, ওয়াশিং মেশিন কিনে দিবে, রানীর মতো রাখবে। আমি তখন কম্বলের তলের শুয়ে শুয়ে শুনছি আর বিড়বিড় করে বলছি, আমি কি জানতাম নাকি বিয়ে আমার তোমার সাথেই হয়ে যাবে। একটু পরে এসে সু মেরে এমন ভাবে কম্বলটা নিয়ে গেল যেন বাড়ায় দিয়েছিল। আমি তখন বললাম, আরে শুক্রবারেও একটু ঘুমাতে দাও না সকালে। এটা শুনে গেল তার মেজাজ আরো টুঙ্গে উঠে কম্বল আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, হ্যাঁ শুয়ে থাকো, আমার তো আর শুয়ে থাকতে মন চায় না। আমার শুক্রবার নাই কোনো, ঘরের চাকরানি বানিয়ে রাখছো আমাকে। সেদিন যদি বাবা মার পছন্দের ওই ইটালির পুলারে বিয়ে করে ইটালি চলে যেতাম তাহলে ভালো হতো। আমি তখন বিড়বিড় করে বললাম, বেচারা ইটালিওয়ালা বেঁচে গেছে। এটা শুনে তো আরো রেগে মেগে আগুন হয়ে বলল, কি বললা তুমি? আজকে তোমার খাবার বন্ধ। তোমার সাত কপালের ভাগ্য আমার মতো সাদাসিধে একটা মেয়ে তোমাকে বিয়ে করেছে। তোমার দরকার ছিল একটা দজ্জাল জল্লাদ কুটনি বউ, তাহলে বুঝতা। কয়দিন পর পর শুক্রবার আসে। এই বলে হনহনিয়ে বউ চলে গেল। আমি বেচারা শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, এই যদি হয় সাদাসিধা তাহলে দজ্জাল জল্লাদ কুটনি মেয়ে কেমন হয়। আমি তখন উঠে বিছানাপত্র গুছিয়ে ওয়াশরুমে গিয়ে দেখলাম 2 বালতি কাপড় চোপড় ভিজিয়ে রাখা হয়েছে ধোয়ার জন্য। ভাবলাম কাপড়গুলো ধুয়ে দেই, তাহলে হয়তো একটু মেজাজ ঠান্ডা হবে গিন্নির। 1 ঘন্টা লাগিয়ে হাত লাল করে সব কাপড় ধুইলাম, তারপর গিয়ে ছাদে ছড়িয়ে দিয়ে এলাম। ফিরে এসে দেখলাম টেবিলে নুডলস রান্না আছে বাটিতে। বুঝতে পারলাম যতই রাগ করুক আমার খেয়াল রাখতে ভুলে না বেচারি। ক্ষুধায় পেটে চুচু করছে 2 বালতি কাপড় চোপড় ধুয়ে যুদ্ধের সৈনিকদের মতো ঝাঁপিয়ে পড়লাম নুডলসের বাটির উপর। কিন্তু মুখে দিতেই আবার বের করে নিয়ে আসলাম, লবণ অনেক বেশি হয়েছে। ভাবলাম আমি বউকে ডাক দিয়ে বলবো, কিন্তু এমনিতেই তার মেজাজ টুঙ্গে উঠে আছে। এখন আবার এটা বললে বলবে নিজে রান্না করে খাও। আমি ওর চেয়ে ভালো রান্না করতে পারি না। তাই আর কিছু না বলে লবণ বেশিওয়ালা নুডলস খেয়ে নিলাম দম বন্ধ করে, পেট ভরা দিয়ে কথা। ভাবলাম বউ কিছু খেয়েছে কিনা, তাই অল্প একটু নুডলস বউয়ের জন্য বাটিতে নিয়ে কিচেনের দিকে গেলাম, যাতে সে খেয়ে বুঝতে পারে লবণ বেশি হয়েছে। তাই আমার আর বলার দরকার হবে না। উফ কি বুদ্ধি আমার। কিচেনের দরজার কাছে যেতেই শুনলাম বউ ফোনে তার বান্ধবীর সাথে কথা বলছে হেসে হেসে। আমি তখন কান পেতে শুনলাম বউ বলছে, আজকে বেডারে দিয়া বহুত কাম করাইছি, সকাল সকাল উঠেই মেজাজ খারাপ করে রাখছি। বেডায় ডরে প্রথমে বিছানাপত্র সব গুছাইছে, তারপর কাপড় চোপড় ধুইছে। আমি তো এইসব দেইখা খুশিতে নুডলসে লবণও বেশি দিয়া ফেলছি। বেটা দেখি সেইটাও মুখে বুঝে খেয়ে নিছে। বান্ধবী, তুইও তোর জামাইয়ের উপর এই টেকনিক ইউজ করতে পারিস। বেটাকে সোজা করতে আমাগো মেজাজই যথেষ্ট। আমি তখন বাইরে থেকে এটা শুনে নুডলসের বাটি টুপি বানিয়ে মাথায় দিয়ে বললাম, জয় হক বেডি জাতির। তুমি ছেলে হলে এই কথাগুলো তোমার জন্য। নাম্বার 1, তুমি ছেলে, তার মানে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। নাম্বার 2, তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। নাম্বার 3, তোমার সফলতার গল্প সবাই শুনতে চাইবে। নাম্বার 4, পুরুষ মানুষ মানে টাকার ব্যাংক হতে হবে। নাম্বার 5, টাকা ছাড়া তোমার বিন্দুমাত্র দাম নেই। তাই মনে রাখবে, তুমি হেরে গেলে তোমার পাশে কেউ থাকবে না, কারণ ব্যর্থ পুরুষকে কেউ মনে রাখে না। প্রেমের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে যেমন ভাগ্য লাগে, বন্ধু পেতেও তেমন ভাগ্য লাগে। এই বিশেষ করে এখনকার দিনে দাঁড়িয়ে বন্ধুত্ব শব্দটা খুব হালকা হয়ে গেছে। কৃষ্ণের সুদামা এখন আর কই। কিছু বন্ধু আছে যারা পুরোপুরি স্বার্থ নিয়ে চলে। তাদের স্বার্থে তোমায় ফোন করবে, স্বার্থ হলে মেসেজ করবে, কাজের সময় তোমার কথা তাদের খুব মনে পড়বে, স্বার্থের সময় বারবার তোমার সাথে ঘন ঘন যোগাযোগ রাখবে। যেই স্বার্থ ফুরিয়ে যায় তাদের বন্ধুত্বটাও যেন কর্পূরের মতো উবে যায়। আবার কিছু বন্ধু আছে তোমাকে ব্যবহার করবে, যতটা পারবে তোমাকে ব্যবহারই করে যাবে। তুমি তাদের কোন কোন কাজে লাগতে পারো, কতটা কাজে লাগতে পারো, ঠিক এই ব্যাপারটা। মানে বন্ধু হয়ে সে তোমার থেকে কতখানি সুযোগ নিতে পারে সেটার চেষ্টা সে চালিয়ে যাবে বন্ধুত্বের নাম করে। হ্যাঁ, আবার উল্টোটাও হয়, মানে তোমার সময় হচ্ছে না, তুমি ব্যস্ত আছো, উল্টো দিকে তোমার বন্ধুটি তোমায় ঠিক মনে করে। তোমার বন্ধু তোমার খেয়াল রাখে, তোমার খোঁজ রাখে, এমনকি তোমার পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন সবার খেয়াল রাখে, সবার সাথে যোগাযোগ রাখে, যেন মনে হয় সে বন্ধু নয়, সে তোমার পরিবারেরই একজন। কোনো কোনো বন্ধুর জন্য ভগবানের সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে, ভগবান কেন এই মানুষটাকে আমার জীবনে এনেছিলে, বন্ধু রূপে কেন এই শত্রুকে আমার জীবনে ঢুকিয়ে দিয়েছিলে। আবার কিছু কিছু বন্ধুর জন্য সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলতে ইচ্ছে করে, সত্যিই তুমি ভগবান, তুমি বুঝেছো যে আমার এমন একজন বন্ধুর দরকার ছিল, তাই তুমি এই মানুষটাকে আমার বন্ধু করে এই জীবনে দিয়েছো, পাঠিয়েছো। হ্যাঁ, ফ্রেন্ড লিস্টে যেই আছে সেই যেমন বন্ধু নয়, কল লিস্টে থাকলেও কিন্তু সবাই বন্ধু হয় না।
অনেক বন্ধু আছে যারা তোমার স্টেটাস দেখে তোমার সাথে বন্ধুত্ব করতে আসবে, তোমার স্টেটাস দেখে তোমার সাথে বন্ধুত্ব পাতাতে আসবে। আবার অনেক বন্ধু আছে যারা তোমার স্টেটাসের কারণে তোমার থেকে বন্ধুত্বটাই সরিয়ে নেবে। আর কিছু বন্ধু আছে অহংকারী, মানে তাদের কথা মতো উঠতে হবে, বসতে হবে, চলতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, শুতে হবে, বসতে হবে, সব তাদের কথা অনুযায়ী চলতে হবে, তাহলে তুমি তার খুব ভালো ফ্রেন্ড। কথাটা আমার বলা উচিত না, কিন্তু কিছু ফ্রেন্ড আছে যারা খুব, মানে কিছু বন্ধু যারা খুব বেইমান, যাদের তুমি একটা সময় খুবই উপকার করেছিলে, যাদের পাশে ছিলে, আজকে দেখো তোমার সব থেকে বড় শত্রুর কাজ সেই বন্ধুটাই করে দিচ্ছে। তাই আমার ভীষণ মনে হয় প্রেম, বিয়ে এগুলোর মতন বন্ধু পেতেও একটা ভাগ্য লাগে, একটা ভাগ্যের প্রয়োজন। হঠাৎ করে বিপদ আসলে চেনা যায় বন্ধুকে, পাশে কে আসে, কে দাঁড়ায়, কে থাকে শেষ পর্যন্ত। তাই একজন ভালো বন্ধু যেমন ভালোর দিকে তোমার জীবনটাকে পুরোপুরি বদলে দিতে পারে, তেমন একজন খারাপ বন্ধু তোমার জীবনটাকে পুরোপুরি ছারখার করে দিতে পারে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন আপনার জবাবটা বদলে গেছে, অথবা জবাবটা আর দিতে ইচ্ছে করবে না। আসলে আমরা অনেক সময় হয় না মানুষের সাথে তর্ক করি, তো আমরা যদি তর্ক না করে চুপ থাকি, চুপ থাকার থেকে তর্ক কখনোই শক্তিশালী না। রাত 12টায় গার্লফ্রেন্ড কল দিয়ে বলল, জানু তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, একটু আসবা? আমি তখন বললাম, এত রাতে? সকালে আসি জান পাখিটি। তখন সে বলল, না এখনই আসবা, আমি খালি বাড়িতে একা আছি। আমি তখন বললাম, একা মানে? আন্টি আঙ্কেল কই? তখন সে বলল, মা বাবা তাদের এক ফ্রেন্ডের ছেলের জন্মদিনে গেছে, একটু আগে ফোন করে বলল তারা আসবে না, তুমি 10 মিনিটের মধ্যে চলে আসবা, আমার ভয় করছে একা একা। বলেই ফোনটা কেটে দিল। তখন আমার মনে মনে কিছুটা খুশি খুশি লাগছিল, এটা ভেবে যে কিছু একটা হবে আজকে, অনেক দিনের চাওয়াটা আজকে পূরণ হবে। কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, লাভ দিয়ে উঠে পড়লাম, হঠাৎ করেই পড়লাম মহা টেনশনে। 7 দিন গত হলো, শীতের জন্য গোসল করি না, শরীর দিয়ে কেমন যেন গন্ধ গন্ধ লাগছে। এই অবস্থায় গার্লফ্রেন্ডের কাছে কি করে যাই? পরক্ষণেই আমার মনে পড়লো, শরীরে গন্ধ তাতে কি, পারফিউম আছে তো। মানুষ পারফিউম দেয় জামা কাপড়ে, আমি দিলাম শরীরে মেখে, এখন আর গন্ধ লাগছে না। মনে মনে তখন 2 লাইন কবিতা মনে পড়লো, পারফিউম তুমি বড়ই মহান, গন্ধকে দিয়েছো সুবাসের সমান। তারপর দুর্গন্ধকে দূর করিয়ে এগিয়ে যাচ্ছি বীরের মতো। জান পাখির বাসার সামনে গিয়ে এদিক সেদিক তাকিয়ে আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকতেছি। এমন সময় শুরু হলো গেউ গেউ, হালার পাগল কুত্তার দৌড়ানি। আমি তখন খিচ মাইরা দিলাম দৌড়। আমি দৌড়াই, পিছনে পিছনে কুত্তা দৌড়ায়। অন্ধকারে দৌড়ের স্পিড বাড়াতে গিয়ে দুপ করে পা ফসকে পড়ে গেলাম এক পুকুরে। আমি তখন কিছুক্ষণ সেই পুকুরে আত্মগোপন করে চুপচাপ রইলাম। এভাবে কিছুক্ষণ থাকার পর বুঝলাম দৌড়ে ব্যর্থ হইয়া কুকুর তার নিজ কর্মস্থলে ফিরে গেছে। তারপর আমি আস্তে আস্তে পুকুর হতে উঠে আসলাম। শুরু হইল তখন আরেক সমস্যা। 50 কেজি ওজনের শরীরটা এখন 80 কেজি হয়ে গেছে। জ্যাকেট, জিন্স প্যান্ট, জুতা, জলে থাই তুম্বুর। তাই রাগের মাথায় 2500 টাকার ক্রয়কৃত জ্যাকেট খানাটা পুকুরেই বিসর্জন দিয়ে বাসায় ফিরিয়ে আসলাম। ঠিক তখনই মনে মনে একটি বেজে উঠলো, কোনো ব্যাপার না জয়, প্রেমিকার চাঁদ বদন মুখখানা দেখতে পারিসনি তাতে কি, গোসল তো করেছিস, আগামী 7 দিন তো তুই একেবারে নিশ্চিন্ত। আমার ওয়াইফের একটা বান্ধবী আছে, ওদের দুজনের খুব গভীর সম্পর্ক, অনেকটা বোনের মতো। কিন্তু সমস্যা হলো, আমার যখন বিয়ে ঠিক হলো তখন সে আমার ওয়াইফকে অনেক বুঝাইছে এখনই যেন বিয়ে না করে, আগে জব করবে এরপরে যেন বিয়ে করে। আমাদের এঙ্গেজমেন্টেও সে আসেনি। বিয়ের পর এখন সে হতাশা নিয়ে পোস্ট দেয়, ফ্রেন্ডশিপের মর্যাদা কেউ বুঝে না, বন্ধু একদিন চলে যায়, মানুষ কিভাবে সম্পর্ক ভুলে যায়, এইরকম পোস্ট করে ইনডাইরেক্টলি আমার ওয়াইফকে বুঝায়। আমার ওয়াইফ এসব দেখে খুব কষ্ট পায়, ওর মন সারাক্ষণ খারাপ থাকে। এমন না যে ওর সাথে আমার ওয়াইফ কথা বলে না, দিনে 1 থেকে 1.5 ঘন্টা করে কথা বলে। আমাদের ঘুরতে যাওয়ার ছবি দেখে সে কষ্ট পায়, আমার জন্য আমার ওয়াইফ স্পেশাল রেসিপি বানালে সে কষ্ট পায়। আমার সাথে আমার ওয়াইফকে দেখলে কেমন যেন হয়ে যায়, আমার মনে হয় সে খুব কষ্ট পায় আর ভাবে তার কাছ থেকে ওকে আমি ছিনিয়ে নিয়েছি। তার এসব আচরণের জন্য আমার ওয়াইফ খুব কষ্ট পায়। 1 বছরের উপরে বিয়ে করেছি, এখনো এমন হচ্ছে। এখন হাজবেন্ড হিসেবে কি করব? ওর মন খারাপ থাকে ওর বান্ধবীর ওইসব পোস্ট দেখে, আর মন ভালো করার জন্য আমি থাকি দৌড়ের উপর। আপনারা উপযুক্ত পরামর্শ দিন প্লিজ। আর আমি ভাবতেছি, আমার বউ যেহেতু মন খারাপ করে থাকে বান্ধবীকে ছাড়া, তাই বউয়ের বান্ধবীকেও আমি বিয়ে করে নিয়ে আসবো। 3 জনে মিলে মিশে সংসার করব। বউও খুশি, বান্ধবীও খুশি, আমিও খুশি। না 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 না, আমি খুশি না, তবে বউয়ের খুশিতে আমি খুশি। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে লাগলাম,
আজ তো তরমুজের জন্মদিন, তাকে জন্মদিন উপলক্ষে কি গিফট দেওয়া যায়, কি গিফট দিলে সে খুশি হবে। আসলে তার নাম তরমুজ না, তার নাম জুমা, আমার গার্লফ্রেন্ড জুমা। সে একটু মোটা, সরি মোটা বললে ভুল হবে, একটু স্বাস্থ্যবান আর কি, তাই আমি আদর করে তরমুজ বলে ডাকি। মানুষ তো ভালোবাসার মানুষটাকে অনেক নামে ডাকে, জান, ময়না, সোনা, বাবুনি, অনেক নামেই ডাকে, কিন্তু আমি এসব নামে ডাকি না, আমি শুধু ওকে তরমুজ বলে ডাকি। কি গিফট দেওয়া যায় ভাবতে ভাবতে মার্কেটে চলে আসলাম। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, আমি তাকে তরমুজ বলে ডাকি, তার জন্মদিনে তরমুজ গিফট করলে খারাপ হয় না। যেমনি বাবা তেমনি কাজ। আমি একটা ফলের দোকানে গেলাম, ভালো দেখে ছোট একটা তরমুজ নিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম এর দাম কত। দোকানদার বলে 100 টাকা। তখন আমি ভাবলাম এত কম দামের গিফট দিলে ভালো দেখায় না, তাই দোকানদারকে বললাম ভাই ধরেন এই তরমুজটা এই বাজারে শেষ তরমুজ, তাহলে এর দাম কত? তখন লোকটা বলে 200 টাকা। আমি তখন আবার বললাম ধরেন এটা বাংলাদেশের শেষ তরমুজ, এটা ছাড়া আর কোনো তরমুজ নাই, তাহলে এটার দাম কত? লোকটা তখন বলল 500 টাকা। আমি আবার বললাম ধরেন এটা পৃথিবীর শেষ তরমুজ, এই তরমুজ ছাড়া পৃথিবীতে আর কোনো তরমুজ নাই, তাহলে এটার দাম কত? লোকটা তখন বলল 1000 টাকা। আমি তখন লোকটাকে 1000 টাকা দিয়ে তরমুজ নিয়ে চলে হাঁটা ধরলাম। লোকটা টাকা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে, কিছুই বুঝতে পারলো না এটা কি হলো। এরপর একটা ফুলের দোকান থেকে কিছু ফুল নিলাম, তারপর তরমুজ আর ফুলগুলো নিয়ে জুমার বাসার দিকে হাঁটা ধরলাম। 10 মিনিট পর জুমার বাসার সামনে এসে হাজির হলাম। দরজার কাছে গিয়ে কলিং বেলে চাপ দিলাম। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে অবশ্যই ভাই রিয়েল পেজ ইয়োর জয়কে ফলো দিয়ে রাখবেন, আর রিয়েল পেজ থেকে এই ভিডিওটা দেখতে পেলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আবারও বলতেছি ভাইয়ের রিয়েল পেজের নাম হচ্ছে ইয়োর জয়, সবাই ফেকগুলাকে ফলো না করে ভাইয়ের রিয়েল পেজকে ফলো দিয়ে রাখবেন। সাথে সাথে এই জুমার দরজা খুলে দেয়। আমি তখন ফুলগুলো দিয়ে বললাম শুভ জন্মদিন তরমুজ। সে ফুলগুলো হাতে নিয়ে মুচকি হাসলো। তখন আমি তরমুজটা সামনে করে বললাম এই নাও তোমার জন্মদিনের গিফট। পুরো 1000 টাকা দিয়ে কিনে আনলাম তরমুজটা। আমার কথা শুনে হঠাৎ করে তার মুখ থেকে মুচকি হাসিটা বন্ধ হয়ে গেল। রাগে ফুলতে থাকে সে। হাতের ফুলগুলো আমার মুখে ছুঁড়ে মেরে আমার হাত থেকে তরমুজটা নিয়ে উপর থেকে নিচে ছুঁড়ে মারে তরমুজটাকে। তরমুজটা মাটিতে পড়ে অনেক খন্ড হয়ে যায়। কেমন মেয়ে দেখেন, একটু মায়া দয়া নাই তার মনে। আমার 1000 টাকার তরমুজটা এভাবে মাটিতে ফেলে দিল, একটু মায়া হলো না তার। জুমা অনেক রেগে বলে তুই কি মানসিক প্রতিবন্ধী? জন্মদিনে তরমুজ গিফট করছিস, এমন কাজ তো মানসিক প্রতিবন্ধী করে। ভালো মানুষ কি এই জন্মদিনে তরমুজ গিফট করে? বলে রাখা ভালো সে আমাকে সব সময় তুমি করে বলতো, কিন্তু তখন তুই করে বলেছে। আমি তখন বললাম মানে আসলে আর কিছু বলতে যাব, সে তখন বলল হাবলু গাদা, তোর সাথে কেন যে সম্পর্ক করলাম আমি জানি না। তুই আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করবি না, আমার সামনে আসবি না, তোর সাথে আমি এখনই ব্রেকআপ করলাম। এই বলে আমার সামনে দরজা বন্ধ করে দেয়। আমি কিছু সময় দরজার সামনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকি, পরে বাসার দিকে রওনা দেই। দুপুরবেলা ঘরে শুয়ে শুয়ে ভাবছি কি করলাম এটা। পাগলিটা আমাকে কত ভালোবাসতো, আর আমি কি বোকার মতো কাজটা করলাম। কেন যে তরমুজ গিফট দিতে গেলাম। এই তরমুজ গিফট করে 1 বছরের সম্পর্ক নষ্ট করলাম। নিজের কারণে নিজের ভালোবাসার মানুষটাকে হারালাম। হঠাৎ টেবিলের উপর রাখা মোবাইলটা ভেজে উঠলো। মন ভালো না বলে মোবাইল হাতে নিলাম না। তারপর আরো 4 বার রিং পড়লো। তখন মোবাইলটা হাতে নিয়ে দেখি জুমার কল। আমি বয়ে বয়ে রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে সে রেগে বলল, কি হলো, তোমাকে সেই কখন থেকে কল করছি, রিসিভ করছিলা না কেন? আমি তখন বললাম আমি মোবাইলের পাশে ছিলাম না, তাই রিসিভ করতে পারি না। সে তখন বললে আচ্ছা এখন তুমি কোথায়? আমি তখন বললাম ঘরে শুয়ে আছি। কথাটা শুনে সে আবার রেগে গিয়ে বলে, হায় আল্লাহ, এ কেমন ছেলেকে ভালোবাসলাম আমি, যে জন্মদিনে তরমুজ গিফট করে। যে ছেলে বলছিল আজকে আমায় ঘুরতে নিয়ে যাবে, আর সে এখন ঘরে শুয়ে আছে। এই কথা শুনেই হঠাৎ আমার মনে পড়লো আমি ওকে বলছিলাম জন্মদিনে তাকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু সকালের ঘটনার পর সবকিছু ভুলে যাই। ভুলে যাবারই কথা। আমি ভাবছি সে সত্যি ব্রেকআপ করেছে, যেখানে ব্রেকআপ করলো সেখানে ঘুরতে যাবে আর কোথায়। এখন দেখি আসলে সে আমার সাথে সত্যি ব্রেকআপ করে নাই। তখন সে রাগের মাথায় কথাগুলো বলছিল। আমি তখন বললাম সরি জুমা, আসলে আমি ভুলে গিয়েছিলাম। আর বললাম আচ্ছা তুমি এখন কোথায় আছো? সে তখন বলে সেই কখন থেকে রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমি তখন বললাম আমি এখনই আসছি, আই লাভ ইউ তরমুজ। সে তখন বলে আই লাভ ইউ টু, তাড়াতাড়ি আসো। এটা বলেই সে ফোনটা রেখে দেয়, আর আমি তাড়াতাড়ি রেডি হয়ে তার বাসার দিকে রওনা দেই। তখনই আমি বুঝতে পারি প্রকৃত ভালোবাসায় কখনো ব্রেকআপ হয় না। হয়তো তাদের মাঝে রাগ অভিমান হয়, তবে ব্রেকআপ হয় না। প্রকৃত ভালোবাসা বেঁচে থাকে চিরজীবন। এফবিতে এক বড় ভাই পোস্ট দিছে ইন এ রিলেশনশিপ উইথ তার জিএফ এর আইডি। আমি ভুল করে হাহা রিয়েক্ট মারছি, ভাই তো চরম খেপেছেন। আমি বললাম সরি ব্রো, ভুল করে দিয়ে ফেলেছি, কিছু মনে করবেন না। বড় ভাই বললেন আচ্ছা ঠিক আছে, পরের বার যেন এই ভুল না হয়। 2 বছর পর ভাইয়াটা আবার পোস্ট দিছেন ইন এ রিলেশনশিপ উইথ
ওনার নতুন গার্লফ্রেন্ডের আইডি। আমি এবার ওয়াও রিয়েক্ট দিলাম, সাথে একটা কমেন্টও করলাম। ভাই আগের বার হা হা রিয়েক্ট দিয়ে ভুল করছি, এইবার দেখেন ওয়াও দিছি। এইবার ভাইয়ার জিএফ তো রেগে আগুন। ভাইয়ারে মেনশন দিয়া বলতেছে, ওই কুত্তা তুই আগেও প্রেম করছিলি। ভাইয়া বললেন, ইয়ে মানে কই না তো জানু। তারপর মেয়েটা বলল, এই কুত্তা তুই না কইছিলি আমি তোর প্রথম প্রেম। তখন বড় ভাইয়া তার কমেন্টে রিপ্লাই দিয়ে বলল, তুমি তো আমার প্রথম জান, বিশ্বাস করো। তখনই মেয়েটা বলল, তোর লগে এখনই ব্রেকআপ, যা কুত্তা আর ফোন দিবি না, তোকে এখনই ব্লক করলাম। করে ওই মেয়েটা বড় ভাইকে ব্লক দিল। আমি চুপি চুপি ঝগড়া দেখছিলাম, এতক্ষণ রিপ্লাই হচ্ছে না, হয়তো ব্লক লিস্টে পড়ে গেছে এতক্ষণে। আমি চ্যাট অফ করে রাখছি, তাই ভাইয়াও মেসেজ দিতে পারছেন না। এর কয়েকদিন পর দেখলাম পোস্ট দিছেন, ম্যারিড উইথ উনার বউয়ের আইডি। নিচে আমাকে মেনশন করে বলেছেন, ভাই এইবার আর কোনো রিয়েক্ট দিস না প্লিজ। আমি ভাবলাম রিয়েক্ট দিতে না করছে তো কি হয়েছে, কমেন্ট করতে তো আর না করেনি। আমি লিখলাম, ভাইজান গত 2 বার রিয়েক্ট দিছি, এইবার এমনিতেই দিতাম না। আমার কমেন্টে রিপ্লাই দিয়ে ভাবিজান ভাইজানকে মেনশন করে লিখছে, এর আগে 2 বার মানে কি? তুমি কি আগেও 2 বার বিয়ে করছিলা? যা তোরে তালাক। যেদিন নিজের সমস্যা অন্যকে বলতে গিয়ে থেমে যাবেন, সেদিন মনে করবেন আপনি এই দুনিয়া বুঝেছেন। যেদিন অন্যের তিক্ত কথা সাইডে রেখে হাসতে পারবেন, কেউ আপনার ক্ষতি করছে বা আপনার ক্ষতি চায় জেনেও তার সাথে আপনি নর্মাল বিহেভ করা শিখে যাবেন, সেদিন মনে করবেন আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন। নিজের যত্ন নিন, কারণ এই পৃথিবীর জন্য আপনি ভীষণ মূল্যবান। পুরুষ বেঁচে থাকে 15 বছর, বাকি জীবনটা শুধু দায়িত্বে কাটায়। বাবা হিসেবে, স্বামী হিসেবে, সন্তান হিসেবে প্রতিটা ভূমিকায় সে নিজের হাসি বিক্রি করে। মুখের রাগ, কারো চাওয়ার চাপ, কারো অপমান সব চুপচাপ সহ্য করে। কেউ ভাবে না এই মানুষটারও মন আছে, ক্লান্তি আছে, সে কাঁদে কিন্তু শব্দ ছাড়ে না। পুরুষ মরে না, সে ধীরে ধীরে ভেতর থেকে নিঃশেষ হয়ে যায়। এইটাই আমরা বুঝতে পারি না। শ্মশানে গিয়ে দেখো কত অহংকারী মানুষ আজ ছাই হয়ে পড়ে আছে। কবরে গিয়ে দেখো কত অহংকারী মানুষ মাটির সাথে মিশে মাটি হয়ে গেছে, অথচ একদিন তাদের দাপটে পৃথিবী কাঁপতো। তাই কান্না এলে কেঁদে নিও, কিন্তু চোখের জল কখনো মানুষকে দেখিও না, কারণ মানুষ তোমার চোখের জল দেখার পর তামাশা করবে। কথাটা তিতা হলেও বাস্তব। আমি আজ আমার মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মা আজকে আমি আপনাদের ঘর পরিষ্কার করব। ঘর থেকে সব তেলাপোকা জেঠিয়ে বিদায় করব। আলমারি পরিষ্কার করে সব সুন্দর করে সাজিয়ে রাখবো। আমার মা তখন আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা যাই করিস না কেন, কোনো লাভ নাই। তোর বাবা কোনোভাবেই তোর পছন্দের মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিবেন না। তুই জানিস তো তোর বাবা এলাকার প্রেম বিরোধী কমিটির সভাপতি, সারাদিন প্রেম নিয়ে বিচার সালিশ করেন। আমি তখন মাকে বললাম, কিন্তু আব্বা না প্রেম করে বিয়ে করেছে। মা তখন মুচকি হাসি দিয়ে বলে, এখন তো আর তোর বাবা স্বীকার করে না, কি আর করবি। আবার তুই পছন্দ করছিস বরিশালের মেয়ে, তোর আব্বা বলেছে বরিশালের মেয়েকে ছেলের বউ করে গড়ে আনবে না, ঘরের মধ্যে বরিশালের মেয়ে ঘুরে বেড়াবে আর কাজের বুয়াদের চিৎকার করে বলবে, ও মনু ডাইলে লবণ দিছু না দেবা। তারপর বলবে, ও মা আব্বাই তোমারে বুলায়। কোনো মেহমান আসলে জিজ্ঞেস করবে, ও মনু তোকে বাড়ি কমবে। পাশের থেকে তখন আমার ইংলিশ ছোট ভাই বলে, আম্মু তুমি তো জানো না, ও এমজি কে বরিশালের লোকজন বলে ও মুর খুদা। আমি তখন ছোট ভাইয়ের দিকে চোখ কটমট করে তাকালাম, বিড়বিড় করে তখন বললাম, হাতি গড়তে পড়লেও চামচিকাও লাথি মারে। সে এইবার 32টা দাঁত বের করে বলে, যাক অবশেষে তুমি স্বীকার করলে তুমি একটা হাতি। ছোট ভাইয়ের কথা শুনে আমি আর কথা বাড়াই না, বিপদের সময় মুখ বন্ধ রাখতে হয়। আমি তখন আব্বা আম্মার ঘর গুছাতে শুরু করি। আমার আম্মা আবার আমাকে বলে, শুন তুই আবার আলমারিতে তোর বাবার টাকা এদিক সেদিক করিস না, তোর বাবা সেই কেপন। গতবার আমি তোর ছোট ভাইয়ের বুদ্ধিতে তোর আব্বার ড্রয়ার থেকে টাকা সরিয়ে মনোপলির টাকা রাখছিলাম। সেই ঈদে তোর বাপ আমারে মনোপলির টাকা দিয়ে বলে, এই টাকা দিয়ে বাজার করো। বাপজান যতই দুঃখ পাস বাপের পকেটে হাত দিস না। আমি অনলাইনে ড্রেস অর্ডার করেছি, তোর বাপ পরে আমার মনোপলির টাকা ধরাই দিবে। তারপর বিকাল বেলায় বাপজান আমাকে নিয়ে সালিশে বসেছে। আমি বংশের মানিজ্য ডুবিয়ে প্রেম করে এখন বিয়ে করতে চাচ্ছি এই ব্যাপারে। সালিশে সদস্য 3 জন। আমার মা প্রথমে একবার এসে এখন আবার সিরিয়াল দেখতে গেছে, কারণ আজকের পর্বে নাকি দেখা যাবে শাশুড়ি জিতেছে নাকি বউ। বাবাকে বলে গেছে, তোমার ছেলে কিন্তু আজকে অনেক কাজ করেছে, আমাদের রুম পরিষ্কার করেছে, আলমারি গুছিয়েছে, গোর ঝাড়ু দিয়ে গোর মুছেছে। আমার বাবা তখন আমার দিকে তাকিয়ে বলেছেন, বাহ তুমি তো দিনে দিনে গৃহবৃত্ত হয়ে উঠছো, আমরা কি বাসায় বুয়া বিদায় করে দিব? আর তুমি তো রাতের বেলায় জেগেই থাকো, সেই হিসাবে দারোয়ানের চাকরিটাও নিতে পারো। বাবা যখন কথাগুলো আমাকে বলতেছিল, মর্জিনার মা তখন পাশ দিয়ে যাচ্ছিল। সে এক চিৎকার দিয়ে বলে, খালু
আমারে বিদায় কইরেন না। ভাইজান কাজে ফাঁকিবাজ, সকালে ঘুম থেকে উইটা নাস্তা দিতে পারবো না। সেদিন বাজার থেকে রুই মাছ আইনা কয় মর্জিনার মা পদ্মার ইলিশ আনছি, রান্না করো, পান্তা ভাত দিয়া খামু। খালুজান ভাইজান রে না হয় আমি পাশের বাসায় কাজ নিয়া দিমুনে। আমি তখন দাঁত কটমট করে মর্জিনার মায়ের দিকে তাকালাম। আমার বাপ আমার দিকে তাকিয়ে বলে, বুঝছো এইখানেও প্রতিযোগিতা আছে। আমি এইবার কাশি দিয়ে গলা পরিষ্কার করলাম আর আব্বাকে বললাম, আব্বা আজকে আলমারি পরিষ্কার করতে গিয়ে আপনার একটা চিঠি পাইছি। তখন আব্বা বললেন, পাইবি তো। সেই আমলের আমরা বাবা মাকে চিঠি লিখতাম, টাকা পাঠাইতাম, বসে বসে বাপের টাকায় প্রেম করতাম না। কি যে ভালো ছেলে ছিলাম। মেয়েরা যে রাস্তায় হাঁটতো সেই রাস্তায় আমরা হাঁটতাম না। তো আমি চিঠিটা কার কাছে লিখছিলাম, বাপের কাছে না মায়ের কাছে? আমি তখন বললাম, না আব্বা, আপনি চিঠি দিয়েছেন ময়না পাখিকে। চিঠির ভেতরে লিখেছেন, ময়না পাখি, পুকুর পাড়ে আসলে আপনি কাঁঠাল গাছের উপর থেকে পাখিকে একটু দেখবেন। কাঁঠালের বিচির সঙ্গে চিঠি বেঁধে ময়না পাখিকে ছুঁড়ে মারবেন। আর বাসার লোকজন বিয়েতে রাজি না হলে পাখি নিয়ে উড়াল দিবেন। নিচে আপনার স্বাক্ষরও দেওয়া আছে। আমার কথা শুনে বাপজান একটু নড়ে চড়ে বসলেন। আমি তখন আব্বাকে বললাম, আব্বা, আমি বলছিলাম কি, আপনার এই যে পাখি প্রীতি, এটা তো কেউ জানে না। ভাবলাম এই চিঠি ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে একটু জানালাম পাখির প্রতি আপনার ভালোবাসা। জাহাঙ্গীরনগরে যে পাখির মেলা হয় সেখানে আপনাকে প্রধান অতিথি করে নিয়ে গেলাম। এর মধ্যে মা চলে আসলো আর এসে বলল, কি ব্যাপার, তুমি চুপ করে আসো কেন? ছেলেকে বুঝিয়েছো যে এই বিয়েতে তুমি রাজি না? তখন বাবা বললেন, কে বলেছে আমি রাজি না? দেখো ছেলের সাবালক হয়েছে, তাকে তো বিয়ে দিতেই হবে। ছেলে মেয়ে পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। মা তখন বললেন, বললা না বরিশালের মেয়ে তোমার ছেলেরে বলবে তোমার বাপে তোমারে বুলাইতে লাগছে, সেট কইরা যাও। এটা শুনে বাবা তখন মাকে বললেন, বরিশালের ভাষা এবং সেখানকার লোকজন সবচাইতে মিষ্টি। ভাবছি বৌমার কাছ থেকে বরিশালের ভাষাটা শিখবো। আমিও তোমাকে বলবো, অমনু ডাইলে লবণ দিছু নাকি দেবা? আমার মা তখন হা করে আমার বাবাকে দেখছে আর বলছে, তোমার শরীর খারাপ করে নাই তো? বাবা তখন মাকে বললেন, আরে না, আমি সুস্থই আছি। আর শূন্য ছেলেকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করাবা না, এতে বিরাট সমস্যা হয়। আমি ছেলের দ্রুত বিয়ের ব্যবস্থা করছি। ধর্মে আছে যে সাবালক ছেলের যত দ্রুত বিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। তারপর বাবা উঠে তার রুমে যাচ্ছে। মা তখন আমার দিকে তাকিয়ে বলছে, কিরে, তুই তো হিন্দি সিরিয়াল থেকেও কম যাস না। একদিন ঘর দুয়ার পরিষ্কার কইরা বাপের মন জিতে নিলি। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আপনারা দয়া করে ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। নদীর পানি মিষ্টি হয় কারণ সে সবসময় সমুদ্রকে পানি দিতে থাকে, আর সমুদ্রের পানি তেতো হয় কারণ সে সর্বদা নদীর কাছ থেকে পানি নিতে থাকে। অন্যদিকে ডোবার পানি গন্ধ হয় কারণ এটি সর্বদা স্থির থাকে। এভাবে জীবনও চলে, দিতে থাকলে মিষ্টি হবেন, নিতে থাকলে তেতো, আর থেমে গেলে অকেজো হয়ে পড়বেন। আপনি কোনটা হতে চান? এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকে যারা আমাদের খুব ক্ষণিক সময়ের জন্য হারিয়ে দেয় কিংবা ঠকিয়ে দেয়, কিন্তু বিশ্বাস করেন, ওপরওয়ালা যেদিন আপনাকে জিতিয়ে দিবে, ক্ষণিক সময়ের জন্য না, আজ জীবনের জন্য জিতে যাবেন। জীবনে সুখ আসার আগে জীবন মানুষকে যে 4টি সংকেত দেয়। 1, হঠাৎ করে দেখবে অনেক কাছের মানুষটা তোমার থেকে দূরে সরে যায়, কারণ জীবন চাইছে তুমি তোমার আসল মানুষদের চিনে নাও। 2, বারবার চেষ্টা করার পরেও কোনো কিছু ঠিক মতো হয় না, কারণ বড় সুখ আসার আগেই জীবন তোমার ধৈর্যের পরীক্ষা নেয়। 3, তুমি একা থাকতে শান্তি খুঁজে পাও, এটাই মানসিকভাবে শক্তিশালী হওয়ার শুরু। 4, তোমার ভিতরে এক ধরনের পরিবর্তনের অনুভব আসতে থাকে, মনে হয় কিছু একটা ভালো হতে চলছে। আমরা আসলে কাগজে কলমে শিক্ষিত হয়েছি, অনেক শিক্ষিত হয়েছি হয়তো, কিন্তু শিক্ষার আলোটা আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতেই পারেনি। এই যে আমাদের দেশে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, একজন আরেকজনকে শেষ করে দেওয়ার প্রবণতা, এসব কোথা থেকে এসেছে জানেন? এই যে আমরা কখনোই অন্যকে সম্মান করতেই শিখিনি, আমরা বিপরীত মতকে শ্রদ্ধাই করতে শিখিনি, আমরা বৈচিত্র্যকে শ্রদ্ধাই করতে শিখিনি। আমরা বুঝি বিচার মানি, কিন্তু তাল গাছটা আমারই থাকবে। এই যে নিজের পছন্দের বাইরে গেলে, নিজের মতের অমিল হলে, নিজের পছন্দ, রুচিবোধ, ইচ্ছা অনিচ্ছার বাইরে যখন অন্য কারো পছন্দ, রুচিবোধ বা মতামত শুনি, তখনই আমরা তেড়ে যাই, আমরা হাসি ঠাট্টা শুরু করি, আমরা তামাশা শুরু করি। খারাপ ছাত্র ছিলাম বলে হেডমাস্টার স্কুল থেকে বের করে দিয়েছিল। গতকাল সে হেডমাস্টারকে আমার কাছেই আসতে হলো। হা হা হা। তিনি আমার দিকে তাকিয়ে লজ্জিত ছিলেন, হয়তো তার লজ্জিত মাখানো মুখে ক্ষমার ভঙ্গি ছিল। তার কাজটা করাতে আমি কোনো টাকা নেইনি, যাতে তিনি বুঝেন সে অপমানের উত্তর। অবশ্য সেদিন বের করে না দিলে আজ এই অবধি আসতে পারতাম না। আজ এমন এক পর্যায়ে আছি আমি,
সবাইকে আমার কাছে কোনো না কোনো ভাবে আসতে হয়। সবাই তাদের স্বীয় কাজের মাধ্যমে আমাকে টাকাও দিয়ে যায়। সেদিন এক পুলিশ এসেছিল, তাকে ওর টাকা ছাড়া ছাড়িনি। প্রথমত টাকা দিতে চায়নি, পরে আমি চেয়ার থেকে উঠে জোর করে টাকা আদায় করেছি। এখন আমার সে অধিকার হয়েছে, এখন শিখেছি কিভাবে টাকা আদায় করতে হয়। বড় বড় অফিসাররাও আজ আমার ছায়া তোলে, ভাবতেই ভালো লাগে। অথচ যখন টাকার অভাবে এসএসসি পরীক্ষায় হাত পেতেছি এসব নাম করা বড় লোকদের কাছে, কেউ সেদিন সে খালি হাতকে বরিয়ে দেয়নি, ফিরে তাকায়নি অবধি। অবশ্য তাকালে আজকের পর্যায়ে আসতে পারতাম না। প্রতিটা প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষের উচিত একজন করে শিক্ষিত মানুষ তৈরি করা, লালন করা। অথচ কেউ করে না। যদি করতো সেদিন টাকার অভাবে আমাকে কাঁদতে হতো না, রাস্তায় দাঁড়াতে হতো না। অবশ্য করলে আজকের পর্যায়ে আসতেও পারতাম না। তাই ধন্যবাদ তাদের। ভাবতেই ভালো লাগে, যে মেয়েটি আমাকে প্রত্যাখ্যান করেছিল টাকা ছিল না বলে, সে মেয়ের হাজবেন্ডও গতকাল এসেছিল। হা হা হা, অন্যরকম ভালো লেগেছিল আমার কাছে। লজ্জায় সে বাইরে ছিল, আমার অফিসেও ঢুকতে পারেনি। অবশ্য সেদিন টাকার জন্য আমাকে রিজেক্ট না করলে আজকের পজিশনে আসতে পারতাম না। হা হা হা। তবে তার লাঞ্ছনায় একটা কথা বুঝেছি, ভালো ছেলের জন্য মেয়েরা তাদের হাত ধরে না, মেয়েরা হাত ধরে শুধু টাকার, শুধু টাকার। যেদিন থেকে বেকার হয়ে ঘুরেছি রাস্তায় রাস্তায় একটা কাজের আশায়, সেদিন সবার ধিক্কার পেয়েছি। অবশ্য ধিক্কার না পেলে আজ এই অবধি আসতেও পারতাম না। হা হা হা। আজ আমার অফিসে এসে সবাই সিরিয়াল দেয়, ওয়েট করে, একবার দরজা খোলার অপেক্ষায়। তাদের গাম দেখতে ভীষণ ভালো লাগে আমার। অবশ্য সেদিন তারা আমার গাম না জোড়ালে আজ এই আসনে অধিষ্ঠিত হতাম না আমি। সমাজের এই সকল ঘৃণতম শ্রেণী থেকে টাকা আদায় করতে পারতাম না আমি। হা 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 হা। জানেন, ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম। কেউ কাছে এসে বলেনি বাবা মারা গিয়েছে তো কি হয়েছে, আমরাও যে তোমার বাবা, আমরাও যে তোমার অভিভাবক। অবশ্য বললে আজ এই অবধি আসতে পারতাম না। হা হা হা। আজ সমাজের সে সকলকে ধন্যবাদ যারা আমাকে এই চেয়ারে বসিয়েছেন। ওয়েট, আমি কি এমন সম্মানের চাকরি পেয়েছি তা জানার আগে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করবেন। এবং যারা যারা চান আমি রেগুলার ফানি গল্প দেই তারা অবশ্যই আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইসা বনফায়ারকে ফলো দিয়ে রাখবেন। আর সমাজের সে সকলকে ধন্যবাদ যারা আমাকে এই চেয়ারে বসিয়েছেন। আশা করি আমার মতো আরো অনেকেই হবে পাবলিক টয়লেটের ক্যাশিয়ার। হা হা হা। পৃথিবীর সবচেয়ে আজব চরিত্রের মানুষ হলো বিড়িখোর। খুশি হলে বিড়ি ধরায়, কষ্ট পেলেও বিড়ি ধরায়, কিছু হলেও বিড়ি ধরায়, কিছু না হলেও বিড়ি ধরায়। নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বিড়ি ধরায়, আবার সেই প্রেমের ছ্যাঁকা খেলে একা একা বিড়ি ধরায়। কাজের চাপে থাকলে বিড়ি ধরায়, কাজে চাপ না থাকলেও বিড়ি ধরায়। তারা কারণে বিড়ি ধরায়, অকারণেও বিড়ি ধরায়। তারা জানে না কেন বিড়ি ধরায়, এটা ভাবতে গিয়েও আরেকটা বিড়ি ধরায়। ছোটবেলা থেকেই আমি খুবই হেল্পফুল একটা ছেলে। বন্ধুদেরকে অনেক হেল্প করতাম তো বটেই, টুকটাক অনেক সমস্যার সহজ সমাধানও করে দিতাম। ধরেন টিফিন টাইমে রবিনের 5 টাকার আলু বার্গার খেতে ইচ্ছে করলো, কিন্তু ওর কাছে টাকা নেই, এখন কিভাবে খাবে? তখন আমি ওকে হেল্প করতাম। তবে ভাববেন না আমার নিজের পকেট থেকে 5 টাকা দিয়ে আমি ওর স্বভাব খারাপ করে দিব। আমি বরং ওকে সহজ সরল ও সুষ্ঠু সমাধান বলে দিতাম। সমাধানটা খুবই সিম্পল। আমি ওকে শিখিয়ে দিতাম কিভাবে বাপের মানিব্যাগ থেকে 5 টাকা চুরি করতে হয় এবং সেটা দিয়ে আলু বার্গার খেতে হয়। তারপরের দিন যেটা হতো, রবিন 5 টাকার পরিবর্তে 10 টাকা চুরি করে আনতো, এনে নিজে একটা আলু বার্গার খেত আর আমাকে একটা খাওয়াতো, আর আমার প্রতি চিরকৃতজ্ঞ থাকতো। বড় হয়েও আমার এই সাহায্য করার মনোভাব পরিবর্তন হয়নি। সেদিনের ঘটনাই বলি। সেই রবিন এসে জানালো দাম্পত্য জীবনে ওর একটু গাপলা হচ্ছে, এর সমাধান লাগবে। সমস্যা হলো ওর বউয়ের নাকি হালকা একটু আলুর দোষ আছে। অ্যাডমিন ক্যাডার অথবা আর্মি অফিসার কারোর সাথে পরিচয় হলে নাকি কেমন কেমন লুক দেয়, কিভাবে যেন তাকায়। আর আফসোস করে রবিনকে বলে, ইস তুমি আর্মি অফিসার হলে কত ভালো হতো, এটলিস্ট তুমি বিসিএস অ্যাডমিন ক্যাডার হতে পারতে, তাহলে আমি কত পাওয়ার পেতাম। আমি তখন রবিনকে বললাম, কিন্তু তোর পক্ষে তো একই সাথে আর্মি অফিসার আর অ্যাডমিন ক্যাডার হওয়ার সম্ভব না, ইনফ্যাক্ট এই বয়সে কোনোটাই হওয়ার সম্ভব না। তখন সে বলল, সমস্যা তো এখানেই, এর সমাধান দিতে হবে। এমনিতেই মেয়ে ভালো, শুধু আর্মি অফিসার, পুলিশ আর অ্যাডমিন ক্যাডার দেখলে চোখ বড় বড় হয়ে যায়। যদিও এর একটা সমাধান ডিভোর্স হতে পারে, কিন্তু মেয়ে যেহেতু ভালো, আমি অন্য সমাধান খোঁজার চেষ্টা করলাম। আমাকেও বেশি চিন্তা করতে হলো না। এই সমস্যার সব থেকে প্রাচীন আর প্র্যাকটিক্যাল একটা সমাধান আছে। আমি রবিনকে বললাম, তুইও অন্য বাবিদের প্রশংসা করবি। তুই বলবি, দেখো ওই বাবিটা কত সুন্দর, গাল দুইটা কি সুন্দর সুন্দর গুল গুল, তোমার তো চাপা ভাঙ্গা।
আমরা টিট ফর টেট, এতে কাজ হওয়ার কথা, কিন্তু কয়েকদিন পর রবিন জানালো কাজ হয়নি, বরং গুল গুল গাল বানানোর জন্য নাকি ওর বউ 5 বেলা হরলিক্স খাওয়া শুরু করেছে আর ফুলে পেঁপে হাঁটি হয়ে উঠেছে এবং রবিনকে দেখি দিন দিন শুকিয়ে যাচ্ছে। তাই আমি তাকে বললাম, কিন্তু তুই এত শুকিয়ে গেছিস কেন? তখন ও বলল, অন্য ভাবিদের প্রশংসা করার অপরাধে গত 5 দিন ধরে ওর নাকি খাওয়া বন্ধ। কিন্তু এটা তো ইনজাস্টিস, যথেষ্ট চিন্তার ব্যাপারও বটে। না, এর একটা দ্রুত সমাধান খুঁজ বের করতেই হবে। আমার কারণে বন্ধুর খাওয়া বন্ধ, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ব্যাপারটা এখন আমার লায়াবিলিটি। আমি তখন রবিনকে জিজ্ঞেস করলাম, তুই কোন ভাবির প্রশংসা করছিলি? তখন সে বলল, প্রভা ভাবির। আমি তখন বললাম, ওহ, তাহলে ঠিকই তো আছে। প্রভা ভাবির প্রশংসা করলে তোর বউ কেন? যে কারোর বউই তো রেগে যাবে। তোর উচিত ছিল বিপাশা ভাবির প্রশংসা করা অথবা ঈশিতা ভাবির। বন্ধু তখন আফসোস করে বলল, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কি করব? এখন কি বউয়ের সামনে প্রভা ভাবির বদনাম করব? আমি তখন বাবার জন্য 5 মিনিট সময় নিলাম। মাথা মুটা রবিনকে বলতে ইচ্ছে করছিল, ওরে গাদা, মেয়েরা আরেক মেয়ের প্রশংসা তো সহ্য করতে পারেই না, বদনামও সহ্য করতে পারে না, সুতরাং বদনাম করে লাভ নেই। কিন্তু ওর মাথায় এসব ধরবে না, তাই আর বললাম না। আমি তখন 5 মিনিট ভেবে বন্ধুকে বেস্ট একটা সমাধান করে দিলাম। এমন সমাধান দিলাম, বন্ধু হাসি মুখে আমার কাছ থেকে বিদায় নিল। ঠিক তার 5 দিন পর সকালবেলা, বলা নেই খোয়া নেই, রবিন কল করে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছিল না। একবার শুধু জিজ্ঞেস করতে পারলাম, হয়েছেটা কি? 10টা গালি আর একটা কথার মধ্যে ইম্পর্টেন্ট যেটা শুনলাম সেটা হলো, বউ ডিভোর্সের হুমকি দিয়ে বাপের বাড়ি চলে গেছে। আমি তখন যা বুঝার বুঝে ফেলেছি, আর বেশি কিছু শোনার দরকার নেই, তাই ফোন কেটে দিলাম। এরপর দিন আমার বাসায় পুলিশ এসে হাজির। আমাকে থানায় যেতে হবে, আমার নামে নাকি মানহানির মামলা হয়েছে। আমি তখন আবারও যা বুঝার বুঝে গেলাম। যাকে সাহায্য করতে চাইলাম সেই রবিনী ওর বউয়ের সাথে কুরাম করে আমার নামে মানহানির কেস দিয়ে দিল। তারপর ওসি সাহেবের সামনে বসে আছি, থানায় একটা শুনশান নীরবতা। কিছুক্ষণ পরেই হয়তো আমাকে হাজতে ঢুকিয়ে নলি বরাবর পেটানো হবে, নাকি মুরগি বানিয়ে পশ্চাৎ দেশে পেটানো হবে। ক্যাডেট কলেজের সিনিয়ররা মুরগি বানিয়ে পেটাতো, পুলিশ কিভাবে পেটাবে এখনো জানি না। এসব ভাবতে ভাবতে পাশে তাকিয়ে দেখি রবিনও থানায় এসে হাজির। এই শালা নিশ্চয়ই মস্করা দেখার জন্য এসেছে। কিন্তু অবাক করা ব্যাপার, থানার বেসিক সেন্ট্রি আমাদের দুজনকেই একসাথে হাজতে চালান করে দিল। তারপর আমরা দুইজন হাজতের 2 কোণায় দাঁড়িয়ে আছি, কেউ কারোর সাথে কথা বলছি না। আচ্ছা ওয়েট, রবিন যদি আমার নামে মানহানির মামলা করে থাকে তাহলে ও নিজেই হাজতের মধ্যে কেন? ধীর পায়ে গিয়ে রবিনকে জিজ্ঞেস করলাম, তুই হাজতের মধ্যে কি করিস? রাগে তখন গজগজ করতে করতে রবিন বলল, প্রভাবী আমাদের দুইজনের নামেই মানহানির মামলা করেছে, আমি সেই কোণা থেকে এসেছিলাম। আবার ধীরে পায়ে সেই কোণায় ফিরে গেলাম। এবার একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। সেদিন রবিনকে আমি বুদ্ধি দিয়েছিলাম, যেহেতু প্রভাবীর প্রশংসা করেই ফেলছিস, এখন আর উনার আর বদনাম করে লাভ হবে না, উনাকে তোর বোন বানিয়ে ফেল। এত ক্লোজ বোন বানাবি যেন দেখলে তোর আপন বোন মনে হয়। ঘন ঘন কাপল মিট করবি, পাশাপাশি হাঁটবি, মাঝে মধ্যে গল্পের ফাঁকে হাসতে হাসতে হাতও ধরতে পারিস। সুজা কথা দেখলেই যেন ভাই বোন মনে হয়, প্রভাবীকে দেখলেই যেন তোর বউ আপন ননদ মনে করে। বুদ্ধিটা কিন্তু ভালো ছিল, কিন্তু শালা রবিন এর কোনো কিছুই করেনি। কোনো এক ফাঁকে শুধু প্রভাবীর হাতটা ধরে ফেলেছিল। হাজতে বসেই প্রতিজ্ঞা করে ফেললাম, এই জীবনে আর কারো সাহায্য করব না। আমার মতো সাহায্যকারী মানুষ দুনিয়া থেকে কেন কমে যাচ্ছে এখন বুঝতে পারছেন তো? আপনি কি জানেন, কোনো মুখোশধারী মানুষ কখনোই সরাসরি আঘাত করে না। তারা প্রথমে আপনার বিশ্বাস অর্জন করবে, তারপর আপনাকে ধীরে ধীরে শেষ করে দেবে, আপনার ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ধ্বংস করে ছাড়বে। মানে এতটা ভয়ঙ্কর তারা। পুরুষ এবং মহিলাদের মধ্যে একটা জিনিসই পার্থক্য, পুরুষরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে কথা বের করে দেয়, আর মহিলারা কথা 2 কান দিয়ে শুনে আর বের করে মুখ দিয়ে। মানে কে বলছে সব কথা? তোমার কথা আমি শুনছিলাম, সবই আজগুবি কথা। কই পাও সব কথা তুমি? দেখেন, 2 কান দিয়ে শুনছে, বের করতেছে মুখ দিয়া। বলছে তোমার একটা গেম চলছে, গোল্ড ম্যানিপুলেশন। শুনেছেন নিশ্চয়ই, সারা পৃথিবীতে একটা কথা ছড়িয়ে দেয়া হচ্ছে, ব্যাংকে টাকা রাখলে হারাবে আর সোনা কিনলে বাঁচবেন। এই কথাটা এমন ভাবে ছড়ানো হয়েছে যেন স্বর্ণ কিনলেই নিরাপদ। মানুষ ভয় পেয়ে ব্যাংক থেকে টাকা তুলে স্বর্ণের দোকানে গেলেন। ফলাফল, ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ল, স্বর্ণের দাম আকাশ ছোঁয়া হলো, আর পেছনে বসে থাকা বিশ্ব অর্থনৈতিক জায়েন্টরা হাসলো চুপি চুপি। কেন জানেন? কারণ তারা জানে সবাই যখন কিনে ফেলে তখনই বিক্রি করার সেরা সময়।
তারপর শুরু হবে দ্বিতীয় অধ্যায়। সবার ঘরে সোনা থাকবে, কিন্তু বাজারে মুদ্রাস্ফীতি চলবে। খাবার, ওষুধ, সেবা কিছুই কেনা যাবে না স্বর্ণ দিয়ে। তখন সবাই বিক্রি করতে চাইবে, আর তখনই সক্রিয় হবে সেই পুরনো অর্থনৈতিক ফর্মুলা, সাপ্লাই ডিমান্ড ইকুয়াল দামের ধস। যে স্বর্ণটা 2 লক্ষ টাকায় কিনেছিলেন সেটা হয়তো বিক্রি করতে হবে 1.5 লাখ কিংবা আরো কমে। আপনি ভাববেন এটা কিভাবে হলো? উত্তর একটাই, আপনি সেই গেমের অংশ ছিলেন, কিন্তু গেমার নন। এটা আসলে একটা নিখুঁতভাবে ডিজাইন করা ফাঁদ, যেখানে মধ্যবিত্ত মানুষকেই টার্গেট করা হয়েছে। যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চায় তাদেরকেই ধীরে ধীরে নিঃস্ব করে আবার দাসত্বে ফিরিয়ে নেওয়া হচ্ছে। সোনা কিনে আপনি অর্থনীতির চাকা আটকে দিচ্ছেন, কারণ টাকাটা তখন মাটির নিচে ঘুমিয়ে থাকে, মার্কেটে কাজ করে না। অর্থনীতি তখন শ্বাসরুদ্ধ হয়ে যায়। এখন যদি সবাই আবার ব্যাংকের ওপর আস্থা রাখে, তাহলে ব্যাংকগুলো ব্যবসা, উন্নয়ন, নতুন কর্মসংস্থান এসব তৈরি করতে পারবে। সরকারের এখানেও বড় ভূমিকা দরকার। মানুষ যেন ব্যাংকের ওপর আস্থা না হারায়, সেটা নিশ্চিত করতে হবে। সোজা বাংলা ভাষায় বলতে গেলে সোনা এখন সেফ হ্যাভেন না, একটা সাইলেন্ট ট্র্যাপ। আর এই ট্র্যাপ থেকে বের হওয়ার প্রথম পদক্ষেপ হলো সোনা বাদ দিন, টাকাকে মার্কেটে ঘোরান, উৎপাদনে, বিনিয়োগে, উদ্ভাবনে লাগান। কারণ জমিয়ে রাখা জিনিস ধন সম্পদ নয়, চলমান জিনিসই হলো সম্পদ। এখন সময় এসেছে আমাদের নারী সমাজকেও এগিয়ে আসার। যেভাবে ভালোবাসা না পেলে ঘৃণা করতে জানেন, ঠিক সেভাবেই এখন থেকে স্বর্ণকে ঘৃণা করুন। কারণ এই স্বর্ণই আপনাকে একদিন পথে নামাবে। বিশ্ব অর্থনীতিবিদদের মতে আগামী 1 বছরের সোনার দাম প্রায় 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। গুগলে সার্চ দিলেই রেফারেন্স পাবেন। এখন প্রশ্ন একটাই, আপনি কি গেম খেলবেন নাকি গেমের চরিত্র হবেন? এই সারা, আমগো বাড়ির ছাগলটি তুই চুরি করছত না? কিরে চোরা, কথা কস নাকি লিগা? Alaka tu pakuta mini mini. হ্যাঁ, Alaka tu pakuta mini mini. কেডাই মিনি? Pakuta mini mini. আমার ছাগলটি কোনো রাখছ? Kuta kalu sa buta buta. বুতা বুতা কি? আমার ছাগলটি কোনো? Alaka tu pakuta mini mini. আবার কই মিনি মিনি? তোর মিনি মিনি করলাম ছুড়ামু। কি হয়েছে এটা? কি হয়েছে? আরে তে আমগো বাড়ির ছাগলটি চুরি করছে। অনে তার এজিগাইতে কই বুতা বুতা মিনি মিনি। কি রে, তুই ছাগল চুরি করে যেটার লগে মস্করা করস? Munta kalu talu tu putu tape. হ্যাঁ, Munta kalu talu tu putu tape. আপনি কি বিদেশি? এতক্ষণে না বুঝছি যেটা এটা তো বিদেশি। আরে বিদেশি না, তে দেশি চোরা। আও যেটা দেশি না, এটা ফরেন মাল, ফরেন মাল। ফরেন মাল, তে চোরা মাল। আহা, যেটা আপনি তো বুঝতেছেন না। তুই বুঝোস না, তে বাটফারি করে এনো তারে জিগা তুই। এবার আপনি কি বাটফারি করেন? Lutu putu ta. এই যে কইলো বাটফারি করে না। আরে তুই মিছা কথা কয়। এবার আপনি কি মিছা কথা কন? Tutu lala ta. ওই যে মিছা কথাও কয় না। আরে চুরিটাতে ওই করছে। Dumba lala tara tara uchang chara. তুই ছাগল চোরা। বাংলায় কথা ক, গোলামের ফুট। Putala putala antalala. এই তুই বাংলায় কথা কবি। Munta kalu sa buta buta. আরে তুই বাংলায় ক। বাংলায় কইলে তো ধরা খামু। বাংলায় ক, বাংলায় ক, বাংলায় ক। 10তলা বিল্ডিং এর মালিক আপনি। 2টা ছাগলই তো চুরি করছি। সামান্য 2টা ছাগলের লেখা কতটি সময় নষ্ট করলো। আমার গলাটা চিপ দিয়ে ফেটাতে কথাটা বাইক করে লাইস। আপনি মুরব্বী মানুষ, গরমের সময় বাইরে কিরেন? বাইক গিয়ে ফ্যানের নিচে বল। হারাটা জীবন খালি ভাতই খাইছেন, তরকারির ভিটামিন ডার পাইছেন না। কিছু কিছু ক্ষেত্রে প্রেমের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজের তুলনায় উত্তম। একথা আমি কেন বললাম, এর কিছু কারণ আমি দেখছি। একবার আমার এক ভাই ওনার জন্য পাত্রী দেখতে গেছিলাম। ভাই পাত্র হিসেবে ছিলেন গোল্ডেন A+, কারণ তার আছে আমেরিকান সিটিজেনশিপ। আমাদের সিলেটের বিয়ের বাজারে উনি একটি হাই ডিমান্ড প্রোডাক্ট। যথারীতি আমরা গেলাম পাত্রীর বাড়িতে। এখানে ঘটনার মন নিচে অন্য কিছু। পাত্রীর থেকে ফোকাস সরে গিয়ে পাত্রীর ফুফাতো বোনের দিকে পড়ছে, কারণ পাত্রীর চাইতেও লাস্যময়ী রূপসী তার কচি ফুফাতো বোন। তাই খালাতো, ফুফাতো বোন, বান্ধবী এই জাতীয় সব রূপসীদের সেখানে না রাখাই ভালো। ব্যাপারটাও হাসিও পায়, দুঃখও লাগে। ভাই যেহেতু এই বাজারে হাই ডিমান্ড, তার ফোকাস সরে যাওয়াটা অস্বাভাবিক কিছু দেখছি না। এরপর যেটার আশঙ্কায় ছিলাম সেটাই ঘটেছে। সেখানকার পাট চুকিয়ে পড়ে ওই পাত্রীর ফুফাতো বোনের বাসায় ঘটক পাঠাইছে। আলহামদুলিল্লাহ, এখন তিনি টেসলায় ঘুরে স্নোফল দেখেন। কিছুদিন আগে দেশে আসছে। বেশ অল্প দিনের মধ্যে তিনি আমেরিকান হয়ে উঠেছেন। তার মুখে সব সময় আমেরিকার জয়গান। অল্প বিদ্যার যে একটা ভয়ঙ্করী ব্যাপার, সেটা তার মধ্যে জলজ্যান্ত। তিনি দেশ ব্যক্তি নিয়ে পান থেকে চুন ঘষলেই আমেরিকা যেতে পারিনি বলে অসভ্য রয়ে গেলাম এমনটা মনে করেন। 10-15 বছর থেকেও ওনার জামাইয়ের মধ্যে দেখিনি যে আমেরিকা নিয়ে দেশের সাথে তুলনা করতে। একবার তাদের বাসায় রাতে দাওয়াত খাইতে গেছি। খাবার টেবিলে ভাবি আমাদেরকে হালকা করে অপমান সহ জ্ঞান দিচ্ছেন।
আমরা আমেরিকা না যেতে পারার কারণে বর্বর রয়ে গেলাম, এরকম একটা বিষয়। তখন আমি ভাবিরে বললাম, ব্যাপারটা এমন হইল না যে সূর্যের চাইতে বালু উত্তপ্ত? তখন উনি আমাকে বলে, বড়দের সাথে বেয়াদবি করাটা কি তোমার ছোটবেলা থেকেই? আমি তো থেমে যাওয়ার পাত্র নই। তখন তাকে বুঝাইলাম, ভাবি একটা বিষয় মাথায় রাখবেন, আপনি আমার বয়সে সিনিয়র ভাইকে বিয়ে করেছেন বলে আপনি আমার সিনিয়র হয়ে যান না, আপনি ছোটই থেকে যান। এরপর আপনার বাচ্চা কাচ্চা হইল এবং আমি সিঙ্গেল রইলাম, স্টিল আপনি আমার ছোটই থেকে যাবেন। তাই শুধুমাত্র আমার বড় ভাইকে বিয়ে করে আমেরিকা থাকেন বলে আশা করবেন না যে আমি আপনাকে ওর সিনিয়র কনসিডার করে ভক্তি শ্রদ্ধা করব আর আপনার সব কথায় সহমত বলবো। এটা শুনে তিনি প্রায় অগ্নিমূর্তি। পরে ওনার জামাইরে বইলা আসলাম, ক্রয় বিক্রয় শেষ, আর কি বলমু আপনারে। একটি ফর্সা চামড়া কিনে আনলেন, শোরুমে আরো বেটার জিনিস ছিল যেটা আপনি রিজেক্ট করেছেন, যেটা হাত বাড়ালেই পেতে পারতেন। এখন আক্ষেপ ছাড়া আর কিছুই করার থাকলো না। আপনার কাছে যেহেতু একবার বিক্রি হয়েছে, এই প্রোডাক্ট কি আর রিটার্ন নেই? যাক, আপনাদের জন্য শুভকামনা রইল। ইদানিং প্রতিদিন আমার ফোনে একজন কল দিয়ে বলে, চেয়ারম্যান সাহেব সালাম নেন, আমি উত্তরপাড়ার রমজান ব্যাপারীর পুলা কুদ্দুস ব্যাপারী, আপনার শরীর কেমন? আমি প্রচন্ড বিরক্তি নিয়ে প্রতিবারই উত্তর দেই, ভাই এটা আপনাদের চেয়ারম্যান সাহেবের মোবাইল নাম্বার না, এটা অতি সাধারণ আমার মোবাইল নাম্বার। তারপরেও আপনি সালাম দিয়েছেন, আমি সালাম নিয়েছি, এইবার সঠিক নাম্বারে ফোন দেন। কিন্তু আজকের ঘটনা ভিন্ন। যখন সে বলল, চেয়ারম্যান সাহেব আপনার জন্য আমার স্ত্রী রসের দুধ পুলি পিঠা বানাইছে, তার সঙ্গে আরো বানাইছে পুলি পিঠা, বাপা পিঠা, ক্ষীর পুলি, নকশি পিঠা, আপনি কইলেই আমি নিয়ে আসুম। আমার তখন এসব শুনে জিভ দিয়ে জল পড়ছে, আমি আর লোভ সামলাতে পারলাম না। তাই তাকে বললাম, শুন আমার তো ডায়াবেটিক্স, তুই এক কাজ কর, এইসব পিঠা সিলেট শহরে আমার ভাইয়ের বাসায় পাঠিয়ে দে। তখন সে বলল, চেয়ারম্যান সাহেব আপনার লাগে এই বউ শখ কইরা বানাইছে। আমি তখন বললাম, আরে আমার ভাইয়ের খাওয়ান আর আমার খাওয়ান একই কথা, শুন ওর হাঁসের মাংস আর সিট পিঠাও পছন্দ, দেখ সেগুলো পাঠাইতে পারিস নাকি। তখন সে বলল, নেতা এটা আপনি কি কইলেন? সেটা পারবো না মানে? এখনই আমি রাজহাঁস এবং সিট পিঠার ব্যবস্থা করতেছি। আর সে বলল, চেয়ারম্যান সাহেব খালি একটু আমার দিকে নেক নজর রাখেন, চারখাই বাজারের ইজারাটা আমারে দিয়েন। আমি তখন তারে বললাম, এটা কোনো ব্যাপারই না, তুই চিন্তা করিস না, আমি ভাবতেছি বাজারের নাম পরিবর্তন করে তোর নামে বাজার কইরা দিমু, কুদ্দুস ব্যাপারে সিট বাজার। তখন সে বলল, নেতা সিট বাজার মানে? আমি তখন বললাম, আরে তুই আমার বাইরে সিট পিঠে খাওয়াচ্ছিস না, তার জন্য বাজারের নাম সিট বাজার, দেবী সিট বাজার হবে হিট বাজার, বাজারের সন্ধ্যায় পুতুল নাচের ব্যবস্থা করবি। তখন সে বলল, উস্তাদ আপনার পায়ের দুলা নিমু। আমি তখন তাকে বললাম, শুন তাড়াহুড়া করিস না, হাঁসের মাংস আমার বাইরে পাঠা, দেখি হে কি কয়, দেখি তোর সিট পিঠা ঠিক আছে কিনা, তারপরে সিট বাজার তোর। আমি তোরে আমার ভাইয়ের অ্যাড্রেস মেসেজ করতেছি। ঠিক তারপরের দিনই আমার বাসায় নানান ধরনের পিঠা আর হাঁসের মাংস, উট সিট পিঠা উপস্থিত। এত খাবার দেখে আমার বউয়ের চক্ষু চরক গাছ, আর বলছে, এগুলো কে পাঠিয়েছে? তোমার কোনো পুরাতন প্রেমিকা পাঠিয়েছে কি? আমি তখন বউকে বললাম, কি যে বলো না, জীবনে তুমি ছাড়া কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালামই না, আবার পাঠাবে আমাকে পিঠে, এসব একটা আমার ফ্রেন্ড পাঠিয়েছে, তুমি তো আমাকে দাম দাও না, কিন্তু দেশ জুড়ে মানুষ আমাকে অনেক ভালোবাসে। তখন বউ বলল, কিন্তু লিখেছে চেয়ারম্যান সাহেবকে ভালোবাসা। আমি তখন বললাম, আরে বুকামে, এটা হচ্ছে হৃদয়ের চেয়ারম্যান, ভক্তদের ভালোবাসা তুমি বুঝবে না। তারপর আমার দিনগুলো ভালোই চলছিল। চেয়ারম্যান সাহেব মনে করে অনেকেই আমাকে ফোন দেয়, তাকেই কিছু না কিছু কাজ ধরিয়ে দেয়। আরেকজন বলল, চেয়ারম্যান সাহেব শরীর ভালো আসেনি? আমি রশিদ বুইয়া সেনেটারির মালিক। আমি তখন বললাম, কেমন আছিস? সেনেটারির ব্যবসা তো ভালোই চলছে। তখন সে বলল, আপনাদের দুহায়, আপনার একটু খেদমত করবার চাই চেয়ারম্যান সাহেব। আমি তখন বললাম, খেদমত? আমার খেদমত লাগতো না। আর বললাম, শুন আমার ভাই সিলেট শহরে থাকে, তার অনেক দিনে শখ পুকুরের তাজা মাছ খাইবে, শহরে তাজা জিনিস পায় না। তখন সে বলল, চেয়ারম্যান সাহেব কোনো চিন্তা করবেন না, কালকেই পুকুরের তাজা মাছ এবং নদীর ইলিশ পাঠাইতেছি। আমারে কিন্তু এইবার বিশ্ব সুন্দরী মহিলা কলেজের সভাপতি বানান লাগবই। আমি তখন বললাম, এটা কোনো ব্যাপারই না, তুই হবি বিশ্ব সুন্দরী কলেজের সভাপতি, বিশ্ব সুন্দর, দেখি তোর একটা ছবি হোয়াটসঅ্যাপে পাঠা। তুই হবি বিশ্ব সুন্দরী কলেজের সভাপতি, বিশ্ব সুন্দর, দেখি তোর একটা ছবি হোয়াটসঅ্যাপে আগে পাঠা। তারপর সে আমাকে ছবি পাঠালো। ছবি দেখে আমি আটকে উঠি। ছোটবেলায় আলিফ লাইলা সেই দ্বৈততার মতো লাগছে। তখন সে বলল, চেয়ারম্যান সাহেব ছোটবেলায় আমার মা আমার মাথায় কালো টিপ লাগিয়ে দিত যেন নজর না লাগে। আমি তখন বললাম, তোর মা উচিত কাজ করেছে, তোর যদি আরো নজর লাগতো। বাইরে ভাই বলে জবাব দিতে পারি না, ইদানিং কি জন্য কি একটা সমস্যা হইলো। আমি তখন বললাম, তোর মা উচিত কাজ করেছে, তোর যদি আরো নজর লাগতো তাইলে তোরে ডাইনোসরের প্রজাতি থেকে আলাদা করা যাইতো না। শুন, তোরে কলেজের সভাপতি বানায় দিমু, কিন্তু একটা রিকোয়েস্ট, তুই মাস্ক পইরা কলেজে যাবি, যেন সুন্দরীরা তোরে নিয়ে টানাটানি না করে। আমার কথা শুনে তখন সে বলল, উস্তাদ এটা ভালো কইছেন, সুন্দরী কলেজের সভাপতি হইলেও আমারে নিয়ে সুদূর বুদুর চলতো না,
আমি খালি একটা মাইয়ারে বিয়া করতে চাই, আমার এখনো শাদী হয় নাই। আমি তখন বললাম, শুন, বিয়ে করলি মুঠার চশমার মেয়ে বিয়ে করবি, যেন চশমা খুললে কিছু না দেখে। তখন সে বলল, নেতা বুঝলাম না, মুঠার চশমার মেয়ে বিয়ে কইরা কি হবে? আমি তখন বললাম, আরে বুকা, মুঠার চশমার মেয়েরা লক্ষ্মী বউ হয়, শাস্ত্রে আছে মুঠার চশমার তবং ভালো বউ হবং। তখন সে বলল, নেতার জয় হোক। কিন্তু ঘটনা পেচ খেয়েছে অন্য জায়গায়। এক মহিলা ফোন করে আমাকে জিজ্ঞেস করছে, চেয়ারম্যান সাহেব। আমি তখন বললাম, হ্যাঁ। তখন সে বলল, আমি রুকসানা, কেমন আছেন? আমি তখন বললাম, ভালো আছি। কোন রুকসানা? তখন সে বলল, আরে আমারে বুইলা গেছেন, আমি উত্তরপাড়ার রুকসানা, যারা আপনি দেখতে আসতেন। আমার নাচ দেখা কইতেন, মাধুরীর নাচতেছে, ওই যে আপনার পছন্দের গান, চেলিকে পিছে ক্যা হে, চুনারিকা নিচে ক্যা হে, কুক 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 কুক। আমি তখন বললাম, বাহ বাহ, বেশ বেশ। কুক 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 করতে করতে মুরগি রান্না করে ফেলো রুকসানা, দেখবো তোমার মুরগি রান্নার হাত কেমন। তখন সে বলল, বদের হাত দি চেয়ারম্যান, আমি তোর বউটিয়া। আমি আগেই সন্দেহ করছিলাম তুই অন্য নাম্বার দিয়ে রুকসানার লগে চালাস, রুকসানার হাতে মুরগি খাবি। আমার লোকজন আমারে ঠিক তত্ত্বই দিয়েছে, সিলেট শহরে তোর আরেক বউ আছে, যার জন্য তুই পিঠা, হাঁসের মাংস, মাছ পাঠাস। রুকসানা মনে হয় ওই বাসায় থাকে। দাঁড়া, আমি কালকেই শহরে আসতেছি, তোর চুলিকে পিছে ক্যা হে আর চুনারিকে নিচে ক্যা হে বের করতেছি। আমার তখন গলা শুকিয়ে কাট। তখনই বউকে ডাক দিলাম আর বললাম, জামা কাপড় গুছাও। তখন বউ অবাক হয়ে বলল, কেন, কি ব্যাপার, কি হয়েছে? আমি তখন বললাম, আমরা কক্সবাজার কয়েকদিন গিয়ে লুকিয়ে থাকবো। তখন সে বলল, মানে কি? আমি তখন বললাম, আরে মানে হচ্ছে যে এই পৃথিবীতে এত সমস্যা, এত জটিলতা, এত সমস্যাকে দূরে ঠেলে আমরা কিছুদিনের জন্য দ্বীপান্তরিত হব। আমরা হব দুজন, শুধু দুজনের, যেখানে থাকবে না আর কেউ। তখন সে বলল, হঠাৎ কেন? আমি তখন বললাম, তুমি না বললো আমি জীবনে তোমাকে সারপ্রাইজ দেইনি, এই যে এমন সারপ্রাইজ দিছি। এখন তোমার এত প্রশ্ন, তাড়াতাড়ি তৈরি হও, না হয় এর চাইতে বড় সারপ্রাইজ কাল এসে উপস্থিত হবে। মাঝে মাঝে আমরা ভুলেই যাই এই মানুষটা সকালে উঠে কাজে যায় বলেই সুন্দর একটা বাসায় থাকতে পারি। বাসায় এত সুন্দর সুন্দর বাজার আসে, কল থেকে পানি পড়ে, এই মাথার উপর ফ্যানটাও চলে, এত এত শপিং করতে পারি, মজার মজার খাবারও খেতে পারি। যে মানুষটা আমাদের এত খেয়াল রাখছে, আমাদের সব চাহিদা পূরণ করছে, আমাদের একটু ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, তাদেরকে একটু যত্ন নিন। এই মানুষটাকে কখনো অবহেলা করবেন না। বাসায় আসার পর এই মানুষটাকে যদি আমরা একটু কেয়ার করি, দেখবেন এই মানুষটা আমাদের সুখের জন্য, আমাদের ভালো রাখার জন্য নিজের সবকিছু উজাড় করে দিবে। সময়টা 2013, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন আমার ক্লাসমেট একটা মেয়ের সাথে প্রেম হয়, যেন তেন প্রেম না, খুব বড় মাপের প্রেম। স্কুল ছুটির পর বিকেলবেলা হাফ প্যান্ট পরে একসাথে বিলের দ্বারে হেঁটেছি অনেক। ক্লাস 9-এ উঠার পর আমি বাটপাড়ির টাকা দিয়ে একটা ফোন কিনি, তারপর ফোনেই কথা হতো তার সাথে। ততক্ষণে রাগ অভিমান করার বয়সও হয়ে গেছে আমাদের। সমবয়সী হলেও সে আমাকে আপনি করে বলতো আর আমি তুমি করে বলতাম। 2019 সালে এসএসসি দিলাম আমরা একসাথে। রেজাল্ট মোটামুটি খারাপ না, সারা বছর প্রেম করে যে রেজাল্ট করেছি তাতেই হ্যাপি ছিলাম আমরা। রেজাল্টের পর কলেজে ভর্তি হওয়ার আগেই হঠাৎ খুব ভোরে আমাকে কল দিল প্রেমিকা আর বলল, জয় চলো না আমরা বিয়ে করে ফেলি। আমি তখন গুম গুম চোখে তাকে বললাম, এত সকাল সকাল কি বলতেছো এসব, মাথা খারাপ হইছে? সে তখন বলল, না এমনি বললাম আর কি। আমি তখন বললাম, দেখো আমার ফ্যামিলিতে বড় ভাই আছে, চাচা আছে, তাদের কেউ এখনো বিয়ে করেনি, আর আমি যদি এখন বিয়ে করি তো আব্বু আমারে বাদ দিবে না। তারপর সে বলল, হইছে থাক। 2 দিন পর দেখি ওর বিয়ের কার্ড আমাদের বাড়িতে। আমি এসব দেখে তাড়াতাড়ি কল দিলাম তাকে আর বললাম, এসব কি? সে তখন শুধু বলল, যা দেখতেছেন তাই, বিয়েতে আইসেন কিন্তু। অতঃপর তার বিয়েটা হয়েই গেল। তারে নিয়ে পালানোর কথা বলেছিলাম, সে রাজি ছিল না। তারপর থেকে কেটে গেছে অনেকগুলো বছর। তার 3 বছরের একটা ছেলে আর 1.5 বছরের একটা মেয়ে আছে। তার সাথে স্টিল প্রতিদিন আমার যোগাযোগ হয় ফোনে। সমস্যা হচ্ছে প্রতিদিন কল দিয়ে প্রথমেই সে তার ছেলে অথবা মেয়ের কাছে ফোনটা দিয়ে দেয় আর বলে দেয় মামা ডাকতে। অন্তত 20 বার মামা ডাকা শেষ হলে তারপর সে নিজে কথা বলে। বিষয়টা এমন হয়েছে যেন প্রতিদিন আমারে মামা ডাক না শুনাইলে তার পেটের ভাত হজমই হয় না। বিরক্ত হয়ে মাঝে মধ্যে আমি কল ধরি না, তাও সে তার ছেলেকে দিয়ে অন্তত 20 বার মামা মামা ডাকের ভয়েস মেসেজ পাঠাবে। আসলে বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত। এই মামা ডাক শোনা থেকে বাঁচার উপায় কি কিছু আছে? জানলে অবশ্যই আপনারা বলবেন। আমি রাতে শুয়ে শুয়ে ইউটিউবের শর্ট ভিডিও দেখতেছিলাম, তখন হঠাৎ ইন্ডিয়ান এক ইউটিউব চ্যানেলের একটা ভিডিও আসলো এবং বলে উঠলো, তুমি যদি তোমার আব্বাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক দাও, লাইক না দিলে তোমার আব্বা আজকে রাতেই মারা যাবে। আমি তখন সাথে সাথে ভিডিও স্কিপ করতে গেছি। আব্বা দেখি পাশের রুম থেকে হাজির আর এসে আমাকে বললেন, কিরে তুই ওই পুলার ভিডিওতে লাইক দিছস? আমি তখন বললাম, কোন ভিডিওতে আব্বা? আপনি আবার নতুন টিকটক করছেন নাকি? আব্বা তখন কইলেন, একটু আগে যে বললো ভিডিওতে লাইক না দিলে আমি মরে যাব। আমি তখন বললাম,
তার কথা কি আসে যায় আব্বা, লোকের কথা কান দেন কেন আপনি সব সময়? আমার এই কথা শুনে আব্বা তখন আম্মাকে ডাইকা বললেন, দেখছো দুধ কলা দিয়ে কাল সাপ পালছি, বাপের থেকে একটা লাইকই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার ছোট ভাই তখন তার রুম থেকে এসে বলল, ঘটনা কি হয়েছে আব্বা? আব্বা তখন তার কানের নিচে একটা দিয়ে বলল, সারাদিন তো ফোন টিপো, তাড়াতাড়ি বড় শয়তানের থেকে চ্যানেল লিংক নিয়ে ভিডিওতে লাইক দিয়ে আসো, নইলে আমি মারা যাব। আব্বু তখন তারপর ওনার রুমে চলে গেলেন। আব্বুর রুমে যাওয়ার পর শুনলাম আব্বু আপুকে ফোন দিছে আর বলছে, হ্যাঁ রিতা শুনছস, আমার ছোট শয়তান তোরে একটু পরে একটা ভিডিও পাঠাবে, তুই ওই ভিডিওতে গিয়ে লাইক দিবি, নইলে আমি কিন্তু বাঁচবো না। একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, কত কিছু গিফট করতাম, লিপস্টিক, আয়রিন, আরো নাম না জানা অনেক কিছু, কিন্তু এত কিছুর পরও ও আমারে সেকা দিয়া দিল। তাই রাগে অভিমানে বিতে পোস্ট করলাম, এতদিন দুধ কলা খাওয়াইয়া সাপ পুষছিলাম। সেই পোস্টে ওই মেয়েটা কমেন্ট করছে, মিথ্যা কথা বলো কেন, তুমি যেমন আমারে কলা খাওয়াইছো আমিও বিনিময়ে তোমারে দুধ খাওয়াইছি। সেদিন রাত 2টার দিকে গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলল, আফ্রিদিকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। এটা শুনে খুব আফসোস নিয়ে বললাম, আহারে, এই বয়সে লোকটাকে ধরে নিয়ে গেল, খেলা থেকে তো অনেক আগেই অবসর নিয়েছে, ফিক্সিং করার তো কোনো সুযোগ নেই, তাহলে পুলিশ ধরে নিয়ে গেল কোন কারণে? তখন গার্লফ্রেন্ড বলল, আরে এই আফ্রিদিকে নিয়ে যায়নি। আমি তখন আরো আফসোস করতে করতে বললাম, আহারে, তাহলে উনার মেয়ের জামাইকে ধরে নিয়ে গেছে, বিয়ে করেছে বেশি দিন হয়নি, মনে হয় বউ উচ্চবিলাসী, বউয়ের শখ পূরণ করার জন্য খেলায় ফিক্সিং করেছিল, যার কারণে পুলিশ ধরে নিয়ে গেছে। আসলে শখের নারীর শখ পূরণ করতে পুরুষ কত কি না করে। গার্লফ্রেন্ড আমার এই কথা শুনে রেগে গিয়ে আমাকে মাদার প্লাস্টিক বলে ফোন রেখে দিল। বুঝলাম না আমি ভুল কি বললাম। তাছাড়া সুন্দরী মেয়ে মানুষের মুখ থেকে গালি বের হয় কিভাবে? ঘটনার সত্যতা জানতে ফেসবুকে ঢুকে দেখি আরেক তাণ্ডব শুরু হয়েছে। নেতা নেত্রী একজন আরেকজনকে সাবান বাদেই ধুইতেছে। আমার গার্লফ্রেন্ড যে স্কুলে গালাগালি শিখছে সেই স্কুলের হেডমাস্টার ছিল নেত্রী। আরেকটু গাটাগাটি করে বুঝলাম শহীদ আফ্রিদি কিংবা শাহিন শাহ আফ্রিদি এই দুইজনের কাউকেই পুলিশ ধরে নিয়ে যায়নি, পুলিশ ধরে নিয়ে গেছে তৌহিদ আফ্রিদিকে। এখন আলহামদুলিল্লাহ আমি সবকিছু ক্লিয়ার বুঝতে পারছি। নেতা নেত্রীদের মধ্যেও এই ঝামেলাটা হতো না যদি না তৌহিদ আফ্রিদি গ্রেফতার হতো, কারণ সে থাকলে দুইজনকে ফেসবুকে লাইভে এনে মিল করিয়ে দিত। গার্লফ্রেন্ডকে ফোন করে বললাম, তুমি মন খারাপ করো না, বাবা ছেলে একসাথে আছে, এটাই বা কয়জনের কপালে জুটে। অপর প্রান্ত থেকে গার্লফ্রেন্ড শুধু আমায় দুইটা শব্দ বলল, মাদার তেরেসা আর বাইম্মাস। এই দুইটা শব্দের মানে আমি এখনো বুঝতে পারছি না। আমি সকালবেলা বউয়ের ছবি দেয়ালে টাঙ্গিয়ে ছুরি দিয়ে বারবার নিশানা লাগাচ্ছিলাম, কিন্তু মিস হয়ে যাচ্ছিল। বউ বাপের বাড়ি গেলে ঘরে বসে এটাই করি আমি, সামনাসামনি তো কিছু বলতে পারি না, তাই তার ছবি টাঙ্গিয়ে ছুরি দিয়ে নাক সেদা করার চেষ্টা করি। আফসোসের বিষয় একদিনও ঠিক মতো নিশানা লাগেনি। আজকেও তাই করছিলাম, তখনই বউয়ের ফোন এলো। ফোন রিসিভ করার পর অপাশ থেকে বউ জিজ্ঞেস করলো, কি করছে আমার খালা চানটা? আমি তখন মিথ্যা বললাম না, ছুরি তার ছবির দিকে ছুঁড়ে মারলাম আর বললাম আই মিস ইউ। বউ তখন বলল, তাহলে চলে আসো শ্বশুর বাড়ি, তোমার শাশুড়ি তোমার জন্য বাইলা মাছ রান্না করছে পেঁয়াজ দিয়ে। আমি তখন বললাম, আমি যাব না তোমাদের বাড়িতে, কারণ তোমার বাড়ির মানুষ আমাকে খাইল্লা বলে খেপায়। বউ তখন বলল, আরে ওটা তো মজা করে তোমার সাথে, তুমি মজাও বুঝো না। আমি তখন বললাম, গতবার গিয়ে তোমাদের পুকুরে গোসল করেছিলাম। তোমার বাবা তখন এসে বলল কি, আমি পুকুরে নামার পর সব মাছ নাকি বাইরে এসে বলে লাইট বন্ধ করছে কে? এটা কি ধরনের মজা বলো? বউ তখন হাসতে হাসতে বলল, আরে এসব নিয়ে ভেবো না, চলে আসো, তোমার শাশুড়ি তো তোমাকে ভালো পায় খুব, এই জন্যই তো বাইল্লা মাছ রান্না করে তোমাকে আসতে বলেছে। আমি তখন বললাম, চুলের ভালো পায়, তোমার মা হচ্ছে আরেক বজ্জাত। সেদিন পুকুরে গোসল করে অপমানিত হওয়ার পর গেলাম নদীতে গোসল করতে। তোমার মাকে জিজ্ঞেস করলাম, আম্মা নদীতে বড় মাছ নেই তো আবার? তোমার মা তখন বলে কি, জামাই তুমি নিশ্চিন্তে গোসল করো, মাছ তোমাকে খাবে না, আর যদি খেয়েও ফেলে তাহলে এত মাছের মাঝে সহজেই খুঁজে পেয়ে যাবো তোমাকে কোন মাছটা খেয়েছে, কারণ ওই মাছটা ওয়াক টু করে বমি করার চেষ্টা করবে। বউ তখন বললো, আরে ওইসব বাদ দাও, তোমার শালা শালিরা তো তোমাকে সম্মান করে। আমি তখন বললাম, ওইটাকে সম্মান বলে? তোমার বিচ্ছু বাড়িটা এত বড় উট পাখির মতো হয়ে গেছে, এখনো প্যাম্পাস পরে ঘুমায়। আমি টয়লেটে বসে নিজের পারফরমেন্স দিচ্ছি, সে এসে আমার ওপর লবণ পানি তুলে দিল, তারপর বলে আমাকে নাকি দেখেনি। বউ তখন বলল, এত কথা শুনতে চাইনি তো, আসতে বলছি আসো জলদি, না হলে বাসায় গিয়ে লেজ ধরে টেনে নিয়ে আসবো। এই বলে ফোন কেটে দিল বউ। আমি ভাবতে লাগলাম লেজ পাইলো কই, পেছনে তাকিয়ে চেক করে দেখলাম লেজ তো নাই আমার, তাহলে কি ধরে টানার কথা বললো? অনেক মাথা খাটিয়ে বুঝলাম আমার লেজ আসলে যাই হোক, বাধ্য হয়ে একটা সোনো পাউডার মেখে রওনা দিলাম শ্বশুর বাড়ি। আমার শরীরের রং একদম কালা, আমার
নাম জয় হলেও ছোটবেলা থেকে সবাই আমাকে খাইল্লা বলে ডাকতো, এমনকি বাবা মাও। যখন বুঝতাম না তখন ভাবতাম আমার অন্য নাম মনে হয় খাইল্লা। মানুষের তো দুইটা নাম থাকতেই পারে, কিন্তু যখন বুঝ হলো তখন দেখলাম ওটা আমার নাম না, আমার গায়ের রং কালো, এই দেখে ওই নামেই ডাকে। একসময় অনেক কষ্ট হতো, বিশেষ করে যখন মা বাবা খাইল্লা বলে ডাকতো। স্কুলের শিক্ষকরাও ওই নামে ডাকতো। সৃষ্টিকর্তার উপর তখন রাগ হতো, আমাকে এত কালা কেন বানিয়েছে, এর চেয়ে জন্মের সাথে সাথে মরে গেলেই তো হয়তো ভালো হতো। তারপর আস্তে আস্তে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেলাম। জয়ের নামটা শুধু সার্টিফিকেটে আর আইডি কার্ডেই শোভা পেল, সবার কাছে কাইল্লা হয়েই রয়ে গেলাম। আমিও মেনে নিলাম, হতে পারে কালা হওয়া অন্যায়, তাই শাস্তি হিসেবে সবাই আমাকে এই নাম দিয়েছে। কয়েকবার ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু সাহস হয়নি। তাই আল্লাহর কাছে দোয়া করতাম যেন বড় কোনো দুর্ঘটনায় মারা যায়। ভাগ্যক্রমে নিজের অক্লান্ত পরিশ্রম দ্বারা সরকারি চাকরি পেয়ে গিয়েছিলাম। তারপর আর কি, এলাকার সবচেয়ে সুন্দরী বউয়ের জামাই এই খালাচান। আমার বউ আমাকে ভালোবেসে খালাচান বলে ডাকে, আমারও ভালো লাগে। কিন্তু শ্বশুর শাশুড়ি একটু ওভার মজা করে, তাই সেখানে যেতে ভালো লাগে না। যেদিন তাদের মেয়েকে দেখতে গেলাম সেদিন শ্বশুর আব্বা আমাকে দেখে হাসতে হাসতে বলছিল, জামাই বাবাজি মনে হয় বাংলাদেশ ব্যাংকে ব্ল্যাক মানির দায়িত্বে আছে। শ্বশুরের অবাক বিশাল বড় গরুর ফার্ম আছে, 50-60টার উপর মোটা তাজা গাই, প্রতিদিন কমপক্ষে 150 লিটার দুধ বিক্রি করে। উনি মারা গেলে কম করে হলেও 15টা গরুর মালিক আমার বউ মানে আমি হব। সেই আশাতেই অপমান সহ্য করে যাচ্ছি। যাই হোক, চলে গেলাম শ্বশুর বাড়ি সকাল সকাল, কিন্তু আজকে সবকিছু ভিন্ন মনে হচ্ছে। আমি গিয়ে পৌঁছাতেই শাশুড়ি এসে শরবত দিল, আমার মাথায় হাত বুলিয়ে কাঁদতে লাগলো। আমি তখন বউয়ের দিকে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, কান দেখেন? বউ তখন চোখের ইশারায় কিছু বলল, কিন্তু কিছুই বুঝলাম না আমি। একটু পর শ্বশুর এলো, শ্বশুরও দেখি আমাকে দেখে চোখে টলমল করছে পানিতে। আমাকে আজ খাইল্লা না বলে জয় বলে জড়িয়ে ধরলো। আমি তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু কিছুই তিনি বললেন না। এরপর শ্বশুর আমাকে নিয়ে গেল গরুর ফার্মে, একটা কালা গাইয়ের সামনে বসিয়ে বলল, এখানে একটু বসো বাবা, কিভাবে দুধ দুইতে হয় আমাকে দেখে শেখো। আমার মৃত্যুর পর তো কয়েকটা গাই তোমারও হবে। আমি তো তখন মনে মনে বেশ খুশি হলাম এটা শুনে, তবে মুখে বললাম, না 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 আব্বাজান, আপনাকে আল্লাহ দীর্ঘায়ু দান করুক। শ্বশুর তখন কিছু না বলে কালা গাইয়ের দুধ দুইতে লাগলো। গাইটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখলাম তার চোখ থেকেও পানি পড়ছে। এর মাঝে শাশুড়ি এসে আবার আমাকে পিঠা দিয়ে গেল। আজ খুব আদর যত্ন দেখে মনটা খুশিতে ভরে গেল। দুপুরবেলা খাবার টেবিলে বসে আছি, শ্বশুর গিয়েছে গোসল করতে, বউ আর শাশুড়ি রান্না করে। তখন দামড়ার শালা এসে বলল, দুলাভাই কি করো? আমি তখন বললাম, ঘাস খাই দেখিস না। আর বললাম, আচ্ছা শালা একটা কথা বলতো, তোদের বাড়ির সবার আজকে কি হয়েছে? সবাই দেখি কান্দে, এমনকি গরুও কান্দে, আবার আমাকেও আদর যত্ন করা হচ্ছে, ব্যাপারটা আসলে কি? আমার শালা তখন হাসতে হাসতে বলল, ও মাই গড, তুমি কি শুনোনি? আমাদের কালো গাইয়ের বাছুরটা কালকে মারা গেছে। বাছুর সামনে না থাকলে গাই আবার দুধ দেয় না, এই জন্যই তো তোমাকে দেখে এনে কালা গাইয়ের সামনে বসিয়ে দুধ দুইছে আব্বা, কারণ বাছুরটাও ছিল তোমার মতো কাইল্লা। শাশুড়ি মায়ের প্রেগনেন্সির খবর পেয়ে যেন আকাশ থেকে পড়লাম। দুঃখে কষ্টে বুক হাহাকার করে উঠল, রীতিমতো মাথায় হাত পড়ে গেল আমার। স্ত্রী ব্রু কুঁচকে বলল, কি হয়েছে তোমার? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কই না তো কিছু না। সে বলল, ভূত দেখার মতো চমকে উঠলে যে, আমার স্ত্রী উনাদের একমাত্র মেয়ে ছিল, ওকে বিয়ে করেছি শুধুমাত্র ওনাদের বিষয় সম্পদ দখল করে নিব এজন্য। কিন্তু এখন তো আশার জল ঢেলে গেল, সম্পত্তি কি হাতছাড়া হয়ে যাবে? এতদিনের প্ল্যান এভাবে নষ্ট হবে? বিষয়টা আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। ওরা বলল, আরে এত ভেঙে পড়ছিস কেন? বাচ্চাটা তো মেয়েও হতে পারে, অর্ধেক সম্পত্তি পেয়ে যাবি, সমস্যা নাই। আমি সেই আশা নিয়ে অপেক্ষায় থাকলাম আরো 7 মাস। এক রাতে স্ত্রী মন খারাপ নিয়ে কাছে এসে বলল, মায়ের আজ আলট্রাসোনোগ্রাফি করেছে। স্ত্রীর মন খারাপ দেখে আত্মতৃপ্তির নিঃশ্বাস ফেললাম। বুঝতে বাকি রইল না, ওনার মেয়ে সন্তান হবে। ছেলে সন্তান হলে স্ত্রীর মুখ পেঁচার মতো হয়ে থাকতো না। আমি বললাম, কি সন্তান? অবশ্যই মেয়ে, তাই না? আহা, মন খারাপ করে থেকো না, যা হয়েছে ভালোই হয়েছে, মেয়েরাই গোরের লক্ষ্মী। আমার স্ত্রী ধমকের স্বরে বলল, কে বলেছে মেয়ে? আমার ফুটফুটে একটা ভাই হবে, এত বছর পর ভাইয়ের অভাব পূরণ হবে, তাই ইমোশনাল হয়ে গেছি। বউয়ের কথায় আমি চোখের জল আটকে রাখতে পারলাম না। আমার আমও গেল, শালাও গেল, শ্বশুর বাড়ির সম্পত্তি আমার আর পাওয়া হলো না। এটা মনে মনে বলে কান্না শুরু করে দিলাম। তখন আমার স্ত্রী বলল, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আমারও একটা শালার খুব শখ ছিল, শালার বাচ্চাটাও এসে গেল। শালার ঘরের শালা
মুঝে মার ডালা। আমি অনেকদিন পর গতকাল বাসায় ফিরেছি। বাসায় খাওয়ার কিচ্ছু নেই। লুঙ্গি পরে নিচে নেমেছি। বাসার সামনে দোকান থেকে আলু, ডিম, সিগারেট, চা পাতা, চিনি কিনে সিঁড়ির কাছে আসছি। বাড়িওয়ালা মেয়ে তার 5 বছরের বাগ্নে নিয়ে দাঁড়িয়ে। আশ্চর্য, আমার মুখ ভর্তি দাড়ির কারণে বাড়িওয়ালার মেয়ে চিনতে পারলো না। পিচ্চিটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। উপরে উঠছি, পিচ্চিটা আমার পিছু পিছু একতলায় এসে আবার নিচে নেমে গেল। পিচ্চিটা জুড়ে জুড়ে বলছে, খালামণি উনিকে, ছেলে ধরা নাকি? বাড়িওয়ালার মেয়ে পিচ্চিটাকে ধমক দিয়ে বলছে, ছেলে ধরা না, পাগল উনি, তুমি দুষ্টামি করলেই তোমাকে কামড় দিবে। এটা শুনে আমি মনে মনে হাসলাম। বিকেলে আবার নামছি। গেটের সামনে অনেক মানুষ। ওই পিচ্চিটা কই থেকে দৌড়ে এসে আমাকে বলল, এই পাগলা কই যাও, তুমি কি আমাকে কামড়াবা নাকি? এতগুলো মানুষের সামনে তার কথা শুনে হতবম্ব হয়ে গেছি। কি বলবো আর? কুষ্ঠকাঠিন্য হাসি নিয়ে মাথা নাড়লাম। পিচ্চি কি বুঝলো জানি না, তার হাতে থাকা ছোট ক্রিকেট ব্যাটটা দিয়ে আমার পাছায় বাড়ি দিয়ে চলে গেল। লোকজন হু হু করে হাসলো, আমিও লজ্জায় হাসলাম। আজ সারাদিনে 5 বার বাসার নিচে নেমেছি, আর এ পিচ্চির মুখোমুখি হয়ে ব্যাট হাতে দাওয়া খেয়েছি। সন্ধ্যায় আবার ব্যাট নিয়ে মারতে আসছে। আশেপাশে কেউ ছিল না, তাই পিচ্চিটারে ধরে পাছায় চিমটি দিয়ে বলছি, এই তুমি এত বেয়াদব কেন? সে তখন কান্না করতে করতে বাসায় চলে গেছে। বাসায় আসার কিছুক্ষণ পর কলিং বেলের আওয়াজ। দরজা খুলে দেখি বাড়িওয়ালার মেয়ে আর ওই পিচ্চি। বাড়িওয়ালার মেয়ে বলল, সেকা খাইছেন নাকি? এরকম উদ্ভ্রান্তের মতো চেহারা করছেন, দাড়ি রাখছেন, চিনতে পারিনি। আর আমার বাগ্নের পাছায় চিমটি দিছেন কেন? সে এখন জিদ ধরেছে আপনার পাছায় বেড দিয়ে না মারা পর্যন্ত কান্না থামাবে না, কিছু খাবেও না। ছোট মানুষ, কিছু মনে করবেন না, আপনার পাছায় বেটের একটা বাড়ি দিবে। এই বলেই বাড়িওয়ালার মেয়ে পিচ্চিটাকে বললেন, এই যা বাড়ি দে। আমি হা করে তার কথা শুনছি। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে অবশ্যই ভাইয়ের রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। আর রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার শেয়ারে অন্যরা ভাইয়ের রিয়েল পেজ ইওর জয়কে পায়। আমি হা করে তখন তার কথা শুনছি। পিচ্চিটা এলো এবং আমার পাছায় বাড়ি দিল বেশ জুড়েই। তখন বাড়িওয়ালার মেয়ে পিচ্চিরে বলল, হইছে, শখ মিটছে? পিচ্চিটা এভারেস্ট জয় করার মতো ভঙ্গি করে বলল, আরেকটা মারি। তখন বাড়িওয়ালার মেয়ে বলল, মার। পিচ্চিটা এবার আরো জুড়ে মারলো। আমার মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই ওরা চলে গেল। এখন আপনারাই বলেন, এ অপমানের বিচার আমি কার কাছে দিব? আপনি যেখান থেকেই পড়াশোনা করেন না কেন, আপনার যদি এক্সট্রা অ্যাক্টিভিটিস, এক্সট্রা স্কিল যদি না থাকে, সেক্ষেত্রে কোথাওই সেভাবে গুরুত্বটা দেওয়া হয় না। কি ধরনের স্কিল বর্তমানে ডেভেলপ করলে আপনার মনে হয় যে এই প্রবলেমসগুলো ওভারকাম করা যাবে? ডিজিটাল স্কিলগুলোর কিন্তু অনেক ডিমান্ড। যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি আমরা দেখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভার্টাইজিং, পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, এই জিনিসগুলো কিন্তু বর্তমানে অনেক ডিমান্ড। কারণ বর্তমানে অনলাইন বিজনেসটা কিন্তু অনেক বেশি বাড়তেছে, সেটা বাংলাদেশ হোক বা বিদেশ হোক। আমাদের আশেপাশে প্রায় কিন্তু অনেকেই অনলাইন বিজনেসটা করতেছে, এবং যাদের অফলাইনে বিজনেস আছে তারাও কিন্তু তাদের বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসতেছে। তো এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু এখন অনেক ডিমান্ড আছে। যারা একটু ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার প্রতি ইন্টারেস্টেড, তারা কিন্তু চাইলে ডিজিটাল মার্কেটিংটা দেখতে পারে, যেহেতু এখানে সোশ্যাল মিডিয়াটাও অ্যাড আছে। আপনি কোন বিষয়টাতে এক্সপার্ট এতগুলো কাজের মধ্যে? আমি মেইনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং পেইড অ্যাডভার্টাইজিংটা নিয়েই কাজ করি। এর মধ্যে অর্গানিক মার্কেটিংটাও আছে। এগুলো নিয়ে আমি মেইনলি কাজ করি। ঘরের দরজা বন্ধ করে নিজেকে প্রশ্ন করলাম, কিভাবে জীবনযাপন করতে হবে? ঘরের প্রতিটি জিনিস আমাকে উত্তর দিল। ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শিখো। ক্যালেন্ডার বলল, রুটিন মেনে চলো। মানিব্যাগ বলল, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। ঘরের ছাদ বলল, চিন্তাভাবনা সবসময় উঁচু রাখো। এসি বলল, সবসময় মাথা ঠান্ডা রাখো। ফ্যান বলল, কাজের জন্য ঘুরতে থাকো। আয়না বলল, নিজের প্রতি যত্নবান হও। জানালা বলল, স্বপ্নের পরিধি বৃদ্ধি করো। দেয়াল বলল, অন্যের কষ্ট ভাগ করে নাও। আমার বাসা সিলেট বিভাগের বিয়ানীবাজার থানার একটা গ্রামে। তাই জরুরি কাজে আজ হঠাৎ করে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা হলাম। বাসে করে যাচ্ছিলাম, প্রচন্ড ভিড়। আমি সিট পাইনি, তাই দাঁড়িয়ে আছি বাদুর ঝুলা অবস্থায়। হঠাৎ অনুভব করলাম কে যেন বাম হাতে একটা চিঠি ধরিয়ে দিছে। পিছন দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে বাসে বসে মাথা নিচু করে হাসতেছে। বুঝতে বাকি নাই চিঠিটা ওই মেয়েটাই দিছে। এই প্রথম কোনো মেয়ে আমাকে চিঠি দিছে, তাও আবার রঙিন চিঠি। আবেগটা কোন পর্যায়ে গেছে বলে বুঝাতে পারবো না, কিন্তু দুঃখের বিষয় বাসের মধ্যে চিঠি পড়ার পরিস্থিতি নেই, প্রচন্ড জাকি। যদিও চিঠিতে কি লেখা আমি জানি, একটা সুন্দরী মেয়ে একটা ইয়াং ছেলেকে চিঠিতে কি লিখবে তা তো পাগলেও জানে। তারপরেও ভদ্রতার খাতিরে মেয়েটার মুখ থেকে শোনা লাগে, তাই দুপা পিছিয়ে মেয়েটার কাছে গিয়ে বললাম, চিঠি পিঠি পড়তে পারবো না, যা বলার মুখে বলুন। তখন মেয়েটি বলল, আমাকে বলছেন? আমি তখন বললাম, জি হ্যাঁ। তখন সেই মেয়েটি বলল, তা আপনার চিঠি আপনি পড়বেন, আমাকে বলছেন কেন? তখন আমি বললাম, কিন্তু চিঠি তো আপনি দিছেন তাই না? আমার কথা শুনে মেয়েটি যেন আকাশ থেকে পড়লো আর বলল, OMG, আপনাকে আমি চিঠি দিতে যাব কোন দুঃখে?
আমি তখন বললাম আমার উপরে ক্রাশ খাইলেন সেই দুঃখে। তখন মেয়েটি বলল ক্রাশ আর আপনার উপরে, হে 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 করে হেসে দিল। ওয়েট ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। আপনারা দয়া করে আমার রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন, আর রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমার মেয়েটার কথা এত পরিমাণ রাগ হইল যে চিঠিটা খুলে জুড়ে জুড়ে শব্দ করে পড়া শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, আপনি কি জটিল ও কঠিন রোগে ভুগছেন? দাম্পত্য জীবনে অসুখী, বিশেষ মুহূর্তে দুর্বল, লজ্জায় বউকে মুখ দেখাতে পারেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন? তাইলে আর দেরি না করে কলিকাতা হারবাল খান, এক ফাইলেই যথেষ্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বিফলে মূল্য ফেরত। মেয়েটা এইসব শুনে বাসের সিটে হাসতে হাসতে গোড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আরেক ভদ্রলোক আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, ওই মিয়া, বাসের মধ্যে এইগুলা কি শুরু করলেন? মলারাও তো এইভাবে বিজ্ঞাপন দেয় না। আরেকজন লোক সাদা শার্ট কালো প্যান্ট পরা, তার হাতে এই রঙিন চিঠি এতগুলো। তিনি আমার কাছে এসে বললেন, ভাই আপনিও কি আমাদের কোম্পানিতে জব করেন? আমি তারে কি উত্তর দিমু? আমার মনের দুঃখে মনে হচ্ছে বাসে ঝুলানো এই খাঁচা ফেনে দড়ি বাইন্দা ঝুলে সুইসাইড করি। আমি আমার বড় আপার বাসায় আসছি। আপা ডেকে পাঠাইছে, আজ সে এ বাড়ি ছেড়ে যাবে, আর সংসার করবে না। ঘটনা হইছে কি, দুলাভাইয়ের মোবাইলে দুপুরে মেসেজ আসছে, জানো কি করো, এই নম্বর অফ কেন? মেসেজটা আপা দেখে ফেলেছে। আপা মেসেজ দেখে কান্না করছেন আর বলছেন, এই বয়সে এসে কপাল পড়লো। মানুষটার আগে জানতাম, কিন্তু এইসব বদ অভ্যাস কেমনে হলো? আমি এখন কি করব, কই যাব? ভাইয়ের সংসারে বোঝা হতে হবে। দুলাভাই খুব রাগি হলে চুপ করে আছেন, মাঝে মাঝে শুধু আপাকে দমক দিচ্ছেন, থামবা তুমি। বেশ, এইটুকু আমি শিওর কোনো গাপলা আছে, কারণ দুলাভাই এই বয়স আর মেজাজ নিয়ে এমন জানু বলা জিএফ পাইলো, আর আমি এখনো সিঙ্গেল। তারপর বিকেলে একটা জরুরি সভা বসছে, যাক এই সুযোগে দুলাভাইরে একটু জ্ঞান দেওয়া যাবে। এমনিতে তো তার মেজাজে ঠেকা যায় না, তার বয়ে সবাই অস্থির। তবে এখন মনে হয় বাঘ কিছুটা বিড়াল রূপ ধরেছে। সবার তখন শুরু হলো। দুলাভাইয়ের মোবাইলে হেফাজতে নেওয়া হয়েছে। আমার 9-এ পড়ুয়া বাগিনা পলকও সবাই আছে, যদিও আমি মানা করেছিলাম, ছোট মানুষ, ওর এসবের থেকে কাজ নাই। আপা বলছে না, ওরও জানা দরকার আমি কেন সব ছেড়ে যাচ্ছি। আপা এবার একইভাবে কানতে লাগলো, আর দুলাভাইও ধমক দিল, কি পাগলামি করছো, থামো তো। দুলাভাইয়ের বড় বোন হালিমা আপাও আসছে। দুলাভাই ওনাকে কিছুটা ভয় পান। হালিমা আপা তখন বললেন, এই জন্যই বলি ছেলে মানুষ সব সময় দৌড়ের উপর রাখতে হয়। তোর দুলাভাইরে আমি যেমন রাখি, দেখলি তো কি হইল। আমার ভাই হলে কি, সব পুরুষ খাচ্চরের খাচ্চর। আমি তখন মনে মনে বললাম, এই সুযোগ হাতছাড়া করা যায় না। কলেজ পড়ার সময় প্রেম করা নিয়ে দুলাভাই যে পেদানি দিছিল, আমি সাহস করে বলেই ফেললাম, দুলাভাই এইটা কি কাম করলেন? আমারে বললেই তো পারতেন, কোন না কোন মেয়ের পাল্লায় পড়ছেন। আমারে বললে আপনারে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতাম, দেখে শুনে পছন্দ করে প্রেম করতেন। দুলাভাই তখন আমার দিকে এমন করে তাকালেন যে উনি দৃষ্টিবনে আমার সব দাঁত মনে হয় ফেলে দিবেন। আপা তখন বললেন, থাম বদের বদ, তোরে কথা বলতে কে বলেছে? আমার স্বামী, আমি বুঝবো, তোরা শুধু সাক্ষী থাক। ঠিক এই সময় দুলাভাইয়ের মোবাইলে আবারও মেসেজ আসলো। আপা মোবাইল হাতে নিয়ে দেখে আবারও SMS আসছে। আপা তখন জুড়ে পড়ে শোনালো, তুমি কাল সুমির সাথে এক রিক্সায় কই গেছিলা জান? আর তারপর থেকে ওই নম্বরটা অফ কেন? আপা আরো কান্না শুরু করলো, আর বলল, কি সাংঘাতিক, আবার সুমিও আছে, আর দেখলি অন্য সিমও আছে। আমি তখন বললাম, জিও দুলাভাই জিন্দাবাদ। দুলাভাইয়ের রাগে বলগ আসছে, কিন্তু উতলাতে পারছে না। আমার খুব এক্সাইটিং লাগছে। এমন সময় আবারও মেসেজে লেখা ছিল, আমার কথা শুনে যে মেসি কার্ড দিছো তোমারে খুব মানাইছে। এবার সবাই মুখ চাওয়াচাই করছে। দুলাভাইও হা হয়ে তাকায় আছেন, কারণ দুলাভাইয়ের মাথায় কোনো চুলই তো নেই। আজ 8-9 বছর হয়ে গেছে। দুলাভাইয়ের সব চুল জড়ে মাথা পুরো স্টেডিয়াম। কিছুক্ষণের মধ্যেই সবার চোখ ঘুরে গেল পলকের দিকে। পলক 2 দিন হলো মেসি কার্ড দিছে। আমার মুখটা ঝুলে গেল। দুলাভাই বিড়াল থেকে হঠাৎ বাঘ হয়ে গেলেন। আপাও এমা রান্নাঘরে কি যেন পুড়ছে বলে উঠে গেল। আমি পাশে তাকায় দেখলাম পলক নাই। কাউকে না পেয়ে দুলাভাই আমার দিকে স্থির হয়ে তাকিয়ে আছেন, ঠিক যেমন বাঘ সামনে থাকা শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে তাকায়। মূল ঘটনা বোঝা গেল পরদিন। পলকের ফোনটা চার্জ নিচ্ছে না, তাই দুলাভাই যখন দুপুরে ঘুম দিচ্ছিল তখন ওনার ফোন থেকে পলক তার জিএফ কে SMS দিছে, বাড়িতে নাপিত ডাকা হইছে, পলকের মাথা টাক করা হচ্ছে। রোনালদো কার্ড, এত বড় ছেলে বে বে করে কাঁদছে। দুলাভাই তখন লাঠি হাতে সামনে বসা। আমার পায়ে ব্যথার জন্য বাড়ি ফিরি নাই। দুলাভাইয়ের দৌড়ানি খেয়ে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। আমারে আপা চিনি ছাড়া করলার জুস দিছে, খাইলে নাকি ব্যথা কমে। ক্লাস 3-র এক ছেলে প্রথম সাময়িক পরীক্ষার সময় কুমির রচনা শিখেছে এবং পরীক্ষার খাতায় সে কুমির রচনাই লিখলো। সমস্যা হলো এরপর থেকে
পরীক্ষায় যে রচনা আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনাই লেখে। যেমন একবার পরীক্ষায় গরুর রচনা আসলো, ছাত্র তখন লিখলো গরুর রচনা। আমাদের একটা গরু ছিল, সেই গরুকে ঘাস খাওয়ানোর জন্য আমাদের বাড়ির পাশে নদীর পাড়ে বেঁধে দেওয়া হয়। নদীতে হঠাৎ একটা কুমির ভেসে ওঠে এবং কুমির দেখে যে নদীর পাড়ে আমাদের গরু ঘাস খাচ্ছে। এটা দেখে কুমির আর দেরি না করে নদীর জলে গরুটাকে টেনে নিয়ে যায়। আহারে, আমাদের গরুটাকে আর ফিরিয়ে দিল না। তাই আমাদের জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বাস করে। আর চোখ দুটো গুল গুল, লম্বা একটা চোয়াল এবং লম্বা একটা লেজ আছে। কুমিরের পিঠের অংশ থেকে লেজ পর্যন্ত খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, এভাবে তার 20 পৃষ্ঠা শেষ। দ্বিতীয়বার স্যার চিন্তা করলেন কি রচনা লিখতে দেওয়া যায়। অনেক ভেবে চিন্তে রচনা লিখতে দিলেন বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। তখন সে লিখলো বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। বাবা মা আমাদের জন্ম দেয়, তারা আমাদের লালন পালন করে, কুমিররাও একই কাজ করে। তাই আমাদের জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বাস করে। এর চোখ গুল গুল, কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, এভাবে তার 10 পৃষ্ঠা শেষ। এর পরের পরীক্ষায় রচনা এলো আমার প্রিয় শিক্ষক। তখন সে লিখলো আমার প্রিয় শিক্ষকের নাম মোহাম্মদ আসাদ, তার চোখ গুলগুল গুলগুল, কুমিরেরও চোখ গুলগুল। জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে। এর চোখ দুটো গুলগুল, লম্বা একটা চোয়াল এবং লম্বা একটা লেজ আছে। কুমিরের পিঠের অংশ থেকে লেজ পর্যন্ত খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, এভাবে তার আরো 10 পৃষ্ঠা শেষ। শিক্ষক দেখলেন এত ভারী বিপদ। শেষে তিনি অনেক ভেবে চিন্তে রচনার বিষয় ঠিক করলেন পলাশির যুদ্ধ। এবং তিনি মনে মনে বললেন লেখ বেটা, এইবার দেখি কি করে তুই কুমিরের রচনা লিখিস। সে তখন লিখলো পলাশির যুদ্ধ। 1757 সালে পলাশির প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা তার সেনাপতি মির্জাফরের উপর ভরসা করে পলাশির যুদ্ধের দায়িত্ব অর্পণ করেন। কিন্তু মির্জাফর ক্ষমতার লোভে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজ বাহিনীর সাথে মিলে যায়। ফলে বাংলার ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। নবাব সিরাজউদ্দৌলা মূলত মির্জাফরকে দায়িত্ব দিয়েছিলেন বলেই মির্জাফর ক্ষমতার লোভে ইংরেজদের সহযোগিতা নেয়। ফলে ইংরেজরা স্থায়ীভাবে বাংলার ক্ষমতা দখল করে নেয়। সিরাজউদ্দৌলা এভাবেই মির্জাফরের মতো খাল কেটে কুমির এনেছিলেন। তাই আমাদের জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে। এর চোখ গুলগুল, লম্বা একটা চোয়াল এবং লম্বা একটা লেজ আছে। কুমিরের পিঠের অংশ থেকে লেজ পর্যন্ত খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, এভাবে তার 10 পৃষ্ঠা শেষ। একদিন রাস্তায় এক লোকের সাথে এক ছেলের কথোপকথন। তখন ছেলে বলল আঙ্কেল কয়টা বাজে? তখন আঙ্কেল বলল বলবো না। তখন ছেলে বলল কেন? তখন আঙ্কেল বলল তুমি আরেকদিন যে কোনো জায়গায় আমাকে পেলে জিজ্ঞেস করবে তাই। তখন ছেলে বলল করতেই তো পারি। তখন আঙ্কেল বলল সেজন্যই বলবো না। তখন ছেলে বলল কারণটা কি? তখন আঙ্কেল বলল এই ধরো এভাবে কথা বলতে বলতে আমরা পরিচিত হব। তখন ছেলে বলল হতেই তো পারি আঙ্কেল। তখন আঙ্কেল বলল হঠাৎ একদিন আমার বাসার সামনে দিয়ে যাবে। তখন ছেলে বলল যেতেই তো পারি। তখন আঙ্কেল বলল চোখের সামনে পড়লে বাসায় আসতে বলবো বাতিজার খাতিরে। তখন ছেলে বলল এটা তো যে কোনো ভদ্রলোকই বলবে। তখন আঙ্কেল বলল বাসায় এসে বসতে দেব, তারপর চা এনে দিব। তখন ছেলে বলল মেহমানকে তো দিবেন স্বাভাবিক। তখন আঙ্কেল বলল তারপর তুমি বলবে চাটা দারুণ হয়েছে, কে তৈরি করলো? তখন ছেলে বলল ভালো হলে তো বলতেই পারি। তখন আঙ্কেল বলল আমি বলবো আমার মেয়ে। তারপর বলবে দেখি আপনার মেয়েকে এত ভালো চা বানায়। তখন ছেলে বলল তাকে একটা ধন্যবাদ তো জানাতেই পারি। তখন আঙ্কেল বলল ধন্যবাদ জানালে হাই হ্যালো এসব হবে, কিছু কথাবার্তা হবে। তখন ছেলে বলল হতেই তো পারে। আঙ্কেল তখন বলল তারপর মাঝে মাঝে আমার বাসায় আসতে থাকবে। তখন ছেলে বলল আসলে তো সমস্যা হবে না। তখন আঙ্কেল বলল এক সময় ভালো বন্ধু হবে। তখন ছেলে বলল হতেই তো পারি বন্ধু। তখন আঙ্কেল বলল তোমার মিষ্টি কথায় আমার মেয়ে প্রেমে পড়তে পারে। তখন ছেলে বলল কি যে বলেন আঙ্কেল, লজ্জা লাগে। তখন আঙ্কেল বলল এক সময় বিয়ের জন্য প্রস্তুত হবে। তখন ছেলে বলল প্রেম করলে তো বিয়ে করবো স্বাভাবিক। তখন আঙ্কেল বলল আমার কাছে চাইতে আসবে। ছেলে তখন বলল গুরুজন ছাড়া কি হয়, অবশ্যই দোয়া চাইতে আসবো। তখন আঙ্কেল বলল তারপর আমার মেয়ে বলবে রাজি হয়ে যাও। তখন ছেলে বলল আমাকে ভালোবাসে তো তাই। তখন আঙ্কেল বলল চুপ থাক, আমি এমন ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না যে একটা গড়ি কিনতে পারে না। আবুল ও বল্টু মারা যাওয়ার পর কবরে বসে গল্প করছে। আবুল বলল ভাই আপনি মরলেন কেমনে? বল্টু বলল ধীরে ধীরে ঠান্ডায় জইমা। আবুল বলল কি কোন ভাই? বল্টু বলল মানে ফ্রিজের মধ্যে আটকাইয়া গেছিলাম। সে এক বিরাট ইতিহাস, পরে শুনেন। আগে কোন আপনি মরলেন কেমনে? তখন আবুল বলল আর বইলেন না ভাই, আমি আত্মহত্যা করছি। বল্টু বলল কেন ভাই, কি এমন দুঃখ আপনার? আবুল বলল
আমার বউয়ের উপর আমি সন্দেহ করেছিলাম, এই জন্য আত্মহত্যা করছি। বল্টু বলল, কি এমন সন্দেহ করেছিলেন যার জন্য আত্মহত্যাই করা লাগবো? আবুল বলল, আমি মনে করেছিলাম আমার বউ প্রক্রিয়া করে। একদিন বাসায় তাড়াতাড়ি গেছি, হাতে নাতে ধরবো বইলা যাইয়া বুঝলাম ঘরে কেউ আছে, কিন্তু সারা বাড়ি খুঁজে কাউরে পাইলাম না। মনে মনে খুব লজ্জা পাইলাম। সি আমি আমার বউরে এত বড় সন্দেহ করেছি, তাই মনের দুঃখে আত্মহত্যা করছি। বল্টু বলল, ওরে শালার পুত, সেইটা তুই আসিলি, তাইলে তোর জন্যই আমি আজ কবরে। ফ্রিজের দরজাটা খুললেই তো আজ তুই আমি দুইজনেই বাচ্চা থাকতাম। ওই দিন আমি তোর বাসায় ছিলাম, তোর পায়ের শব্দ শুনে আমি ফ্রিজের ভিতরে ঢুইকা গেছিলাম। আমার গার্লফ্রেন্ড আমার মেসেজ সিন করে না, কল দিলে কল ধরে না। নুসরাতের এলাকায় গিয়ে ওকে রাস্তায় ধরলাম। আমার গার্লফ্রেন্ডের নাম নুসরাত। আমি তখন একটু রেগে বললাম, কি হয়েছে বলো তো? আমার গার্লফ্রেন্ড নুসরাত অবাক হওয়ার বান করে বলল, কি হবে আবার? আমি তখন বললাম, তাহলে মেসেজের জবাব দাও না কেন? তখন সে বলল, তুমি মেসেজ দিয়েছো, মোবাইল দেখার সময়ই পাইনি। আমি তখন বিস্মিত হয়ে বললাম, কিসের এত ব্যস্ততা? তুমি তো লেখাপড়া বাদ দিয়ে দিয়েছো। আমার গার্লফ্রেন্ড নুসরাত একটু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আগে পড়াশোনার জন্য বাড়ির কাজ করা লাগতো না, এখন সবকিছু আমাকে সামলাতে হয়। মেয়েদের কষ্ট তোমরা কোনোদিন বুঝবা না। তার মুখে এই কথা শুনে আমার খুব খারাপ লাগলো, আর মনে মনে বললাম, আহারে বেচারিকে কত কাজ করতে হয়, আমি ভুল বুঝে বসে আছি। আমি তখন বললাম, সরি বেবি। নুসরাত তখন বলল, ঠিক আছে, মেয়ে হয়ে জন্মাইছি, এসব তো মানতেই হবে। নুসরাতের সাথে এখন খুব একটা যোগাযোগ হয় না আমার, বেচারি আছে নানান ঝামেলার মধ্যে। মেয়ে মানুষের কত কাজ। পরে একদিন আমার বন্ধু সুয়েল ফোন দিয়ে বলল, নুসরাতকে দেখলাম একটা ছেলের সাথে শপিং করছে। আমি তখন বিরক্ত হয়ে বললাম, কি সব বলিস? গেছে হয়তো ওর ভাইয়ের সাথে। বন্ধু তখন বলল, আমি নুসরাতের ভাইকে চিনি না। আমি তখন আর বন্ধুকে কিছু বললাম না। এরপরে আবার একদিন নুসরাতের এলাকায় গিয়ে ওকে ধরলাম। নুসরাত তখন কাঁদো কাঁদো গলায় বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছে জয়। আমি তখন তাকে বললাম, তুমি এ কথা আমাকে জানাবা না। তখন সে বলল, কি করে জানাবো? বাবা আমার মোবাইল নিয়ে গেছে। মেয়ে মানুষের কত জ্বালা, তুমি বুঝবা না। আমি তোমাকে ভালোবাসি জয়। আমি তখন মনে মনে আবারও বললাম, সত্যিই তো, মেয়ে মানুষের কত জ্বালা। নুসরাত আমাকেই ভালোবাসে। বিয়ের আগে ঠিকই পালিয়ে আসতো আমার কাছে। আমি আবারও নুসরাতকে ভুল বুঝলাম। তখন আমি বললাম, ঠিক আছে বেবি, তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করছি। তুমি শুধু বিয়ের দিন ঠিক হওয়ার সাথে সাথে আমাকে জানাবা। এর 2-3 দিন পর আমার বন্ধু সুয়েলকে ফোন দিয়ে বললাম, দোস্ত পুলাপান খবর দে। তখন সে বলল, কেন রে? আমি তখন বললাম, নুসরাতকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসবো। আমার কথা শুনে আমার বন্ধু সুয়েল বলল, শালা, নুসরাতের তো গতকাল রাতেই বিয়ে হয়ে গেছে। বন্ধুর মুখে এই কথা শুনে আমার বিশ্বাস হলো না। আমি নুসরাতের বাড়িতে গিয়ে দেখলাম ও আসলেই শ্বশুর বাড়ি চলে গেছে। কয়েকদিন পর নুসরাত বাপের বাড়িতে বেড়াতে আসলো। আমি সুযোগ বুঝিয়ে ওকে ধরলাম। তখন আমি তাকে বললাম, তুমি এমন করতে পারলা নুসরাত? তুমি বিয়ে করে ফেললা, আমাকে জানালা না। নুসরাত তখন কাঁদতে কাঁদতে আবারও বলল, কি করে তোমাকে জানাই জয়? বাবা কি আমাকে কোনো সুযোগ দিয়েছে? সব সময় পাহারা দিয়ে রেখেছে। তুমি বুঝবা না মেয়ে মানুষের কত যন্ত্রণা। ভালোবাসে একজনকে আর বিয়ে করতে হয় আরেকজনকে। আমি তোমাকেই ভালোবাসি জয়, তুমি চিন্তা করো না, সুযোগ পেলেই তোমার কাছে চলে আসবো। তুমি শুধু একটু অপেক্ষা করো। আমার কষ্টটা তুমিও বুঝলা না। আমি তখন মনে মনে আবারও বললাম, আসলে মেয়ে মানুষের কত কষ্ট, নিজের অনিচ্ছায় বিয়ে করতে হয়। বছর কাটতে লাগলো। আমি নুসরাতের অপেক্ষায় বসে আছি। মা বিয়ের কথা বলে আমি রাজি হই না, কারণ নুসরাত হঠাৎ একদিন চলে আসবে। ও তো আমাকেই ভালোবাসে। মেয়েদের জীবন কত কষ্টের। তারপরে একদিন আমার বন্ধু সুয়েল বলল, তোর ইয়ের খবর জানিস? আমি তখন একটু বিরক্ত হলাম আর বললাম, কি? তখন সে একটু বাঁকা হাসি দিয়ে বলল, একবারে দুইটা একসাথে। আমি তখন নুসরাতের সাথে দেখা করতে গেলাম। নুসরাত আবারও কেঁদে কেঁদে বলল, তুমিও আমাকে বুঝলা না জয়, আমি কি ইচ্ছে করে বাচ্চা নিয়েছি? তোমরা ছেলেদের মেয়ে পেলেই তো সব শুরু করে দাও, মেয়েদের কষ্ট তোমরা বুঝো না। আমি তখন আবারও মনে মনে বললাম, আসলে মেয়েদের জীবনটা বড় কষ্টের, নিজের অনিচ্ছায় কত কি সহ্য করতে হয়। নুসরাত তখন আমাকে বলল, তুমি চিন্তা করো না বাবু, বাবুরা একটু বড় হলেই আমি তোমার কাছে চলে আসব। এখন তো ওরা আমাকে ছাড়া বাঁচবে না, ওদের নিয়ে আসলে তোমার বাবা মা মানতে পারবে না। মেয়েদের যে কত জ্বালা তোমরা ছেলেরা বুঝবা না। তারপর দিন যেতে যেতে আজ প্রায় 40 বছর তার অপেক্ষায় আছি। নুসরাতও মারা গেছে গত বছর। আমার চুলও পেকেছে, ঠিক মতো হাঁটতে পারি না, বিয়ার করা হয়নি। নুসরাত কবে চলে আসবে অপেক্ষায় কেটে গেছে সময়। নুসরাতের কবর জিয়ারত করতে যাই মাঝে মধ্যে। নুসরাতের নাতনির সাথে দেখা হলেই বলে, নানি আপনার কথা সব সময় বলতো, আপনাকে ভালোবাসতো। মেয়েদের জীবনটা বড় কষ্টের নানা, ও আপনারা ছেলেরা বুঝবেন না। তখন আমিও মনে মনে আবারও বললাম, সত্যি মেয়েদের জীবনটা বড় কষ্টের। আমার কাশি বেড়েছে, আগের মতো আর শরীরে বলও পাই না, কথাও বলতে পারি না, তেমন বয়সও দিতে পারি না। বয়স তো বাড়ছে, তাই সবাইরে বলবো আমার মতো আর
কেউ কোনো নুসরাতের অপেক্ষা কইর না। তোমার পিছে আমার আর কতদিন ঘুরাইবা? আমার পাউডিও তো ব্যথা হয়ে গেছে গা তোমার পিছে ঘুরতে ঘুরতে। আপনার কইছে কেন আমার পিছে ঘুরতো? তাইলে তুমি বিয়ার লেগে রাজি হয়ে যাও গা, তাইলে তো তোমার পিছে ঘুরতাম না। আমি আপনার বিয়া করতাম না। তুমি যে টাওয়ারের টাওয়ার, আমি বাদে তোমার কেউ বিয়াও করতো না। আমার বিয়া করার লেগে কত ফলা ঘুরে।